তোমরা জানো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিষয়ভিত্তিক জিকে থেকে প্রশ্ন আসে, তোমরা যেটা নিয়ে খুবই কনফিউজ হও। আমরা এর পূর্বের ক্লাসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিশ্লেষণ করেছিলাম এবং দেখার চেষ্টা করেছিলাম কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে। বিশেষ করে আমরা দেখেছিলাম পৌরনীতি, অর্থনীতি, ভূগোল এবং ইতিহাস থেকে মূলত বিষয়ভিত্তিক জিকেগুলো এসে থাকে। আজকের ক্লাসে আমরা মোট 100টি প্রশ্ন সলভ করব। আমরা প্রথম সেটে 50টি প্রশ্ন সলভ করব এবং দ্বিতীয় সেটে আরও 50টি প্রশ্ন সলভ করব, যার মাধ্যমে তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই শেষ সময়ে এসে তুমি যে দুশ্চিন্তায় রয়েছো, আশা করি এই ক্লাসটি দেখলে কোন টপিক থেকে বিস্তারিত প্রশ্ন আসতে পারে সেটা তুমি জানতে পারবে এবং কোন টপিকগুলোকে এই শেষ সময়ে এসে গুরুত্ব দিতে হবে সেটা সম্পর্কে তুমি একটি উল্লেখযোগ্য ধারণা লাভ করবে। চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আমরা প্রথম সেটে মূলত 50টি প্রশ্ন সলভ করব এবং দ্বিতীয় সেটে আরও 50টি প্রশ্ন সলভ করব, অর্থাৎ 100টি প্রশ্ন আমরা সলভ করব। তোমরা জানো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 10টি প্রশ্ন আসে সাধারণ, মূলত যেই ট্র্যাডিশনাল জিকেগুলো আমরা পড়ে থাকি সেখান থেকে, এবং পরবর্তী 40টি প্রশ্ন থাকে বিষয়ভিত্তিক বা মৌলিক জিকে থেকে। আমরা প্রথম প্রশ্নে যাচ্ছি। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ অবসানে সম্প্রতি রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম ত্রিপাক্ষিক বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? আমরা দেখেছিলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে, এই জন্য এই প্রশ্নটি দেওয়া হয়েছিল। আমরা জানি যে এই যে ট্রাম্প ক্ষমতায় আসার পর কি হচ্ছে, একদম পুরো ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ করে দেওয়া হয়েছে। তিনি প্রথমত কি করলেন, তিনি প্রথমত দাবি করলেন তাকে নোবেল দিতে হবে। কারণ কি, তিনি 8টা নাকি যুদ্ধ থামিয়েছেন। পাশাপাশি তিনি ডেনমার্ক দাবি করছেন এবং বাণিজ্য যুদ্ধ শুরু করে দিয়েছেন শুল্ক আরোপ করার মাধ্যমে। নিকোলাস মাদুরোকে একদম রীতিমতো তুলে নিয়ে গিয়েছেন। পরবর্তীতে বিভিন্ন দেশের ওপর কেউ যদি আমেরিকার বিরুদ্ধে যাচ্ছে, তিনি বাণিজ্য যুদ্ধ অর্থাৎ শুল্ক আরোপের ঘোষণা দিচ্ছেন। এবং তার যে এই যে তিনি 47তম প্রেসিডেন্ট হিসেবে আসলেন, তার অন্যতম ভূমিকা ছিল যে তিনি বিভিন্ন স্থানে যে যুদ্ধগুলো, এই যুদ্ধগুলো থামাচ্ছেন। তো এই যে যুদ্ধক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তিনি থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ থামিয়েছেন, পাকিস্তান ভারত যুদ্ধ থামিয়েছেন এবং বড়জোর অনেক চেষ্টা করছেন যাতে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধটি থামানো যায়। এর আগে তিনি পুতিনের সাথে বৈঠকও করেছিলেন আলাস্কাতে, কিন্তু সেখানে ইউক্রেনের উপস্থিতি ছিল না। তো এই যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে কিন্তু ত্রিপাক্ষিক একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যাতে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এটা যাতে থামানো যায়। এই যুদ্ধটি সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মূলত আবুধাবি ইউএইতে, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি নামক অঞ্চলে এই ত্রিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে তারা আলোচনা করেছেন এই যুদ্ধের ফলাফলগুলো কি হতে পারে এবং কেন রাশিয়া এবং ইউক্রেন উভয়কেই এই যুদ্ধ থেকে সরে আসা উচিত। এই জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করেছেন এবং আশা করা যাচ্ছে যে এই যে বৈঠকটি, এই বৈঠকটি ফলপ্রসূ হবে এবং রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ দীর্ঘ 2022 সাল থেকে চলছে, এটি মূলত শেষ হয়ে আসবে। পরবর্তীতে দ্বিতীয় প্রশ্নে আমরা যাই। সম্প্রতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন নামকরণ করে কোন পরিবর্তিত নাম রাখা হয়েছে? আমরা জানি এই যে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়, নানান আলোচনা সমালোচনা হচ্ছে এটা নিয়ে। সম্প্রতি এটার নাম পরিবর্তন করা হয়েছে। এখানে যে এই যে মহিলা ওয়ার্ডটি রয়েছে, এই মহিলা ওয়ার্ডটি মূলত পরিবর্তন করে মূলত নারী রাখা হয়েছে। এবং এই যে পরিবর্তিত নাম, এই পরিবর্তিত নামটি হচ্ছে মূলত নারী বিষয়ক মন্ত্রণালয় না, নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ও না, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ও না, মূলত এর নাম বর্তমানে হচ্ছে নারী ও শিশু মন্ত্রণালয়। নারী ও শিশু মন্ত্রণালয় বর্তমানে এর নাম নারী ও শিশু মন্ত্রণালয়। পূর্বে ছিল মহিলা, এই মহিলার নামটি পরিবর্তিত করে নারী রাখা হয়েছে। পরবর্তীতে আমরা 3 নং প্রশ্নে যাই। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার 13তম লক্ষ্যমাত্রা কোনটি? তোমরা যারা এবছর পরীক্ষা দিয়েছো, বারবার দেখেছো যে জাতিসংঘ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এগুলো থেকে বারবার প্রশ্ন আসছে। তো এই যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এটা কি? আমরা জানি যে জাতিসংঘের প্রায় 6টি অঙ্গ সংস্থা রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, জাতিসংঘের ওছি পরিষদ, জাতিসংঘ সচিবালয়, জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক পরিষদ এবং রয়েছে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত। এবং এই যে জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক পরিষদ রয়েছে, যেটির আমরা বলে থাকি ইকোসক বলে থাকি, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ইকোনমিক এবং সোশ্যাল কাউন্সিল। এটি মূলত যে আমাদের যে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে প্রত্যেকটি দেশ যাতে এগিয়ে যেতে পারে, এই জন্য তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা প্রকাশ করেছে। এবং এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো জাতিসংঘের যে সকল দেশ রয়েছে, এই সকল দেশই 2030 সালের মধ্যে যাতে এই যে লক্ষ্যমাত্রাগুলো, এই লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারে এবং সামাজিক এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধি লাভ করতে পারে, এই জন্য চেষ্টা চালাচ্ছে। তো এই যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এটার যে 4 নং দফা, এটাতে মূলত 17টি দফা রয়েছে এবং 169টি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা রয়েছে। এর 4 নং দফায় বলা আছে মানসম্মত শিক্ষার কথা।
মানসম্মত শিক্ষার কথা বলা আছে। 4 নং দফায় লিঙ্গ সমতা, খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় প্রশ্ন আসে যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কত নং দফায় লিঙ্গ সমতার কথা বলা হয়েছে। 5 নং দফায় মূলত লিঙ্গ সমতার কথা বলা হয়েছে। অপরদিকে কর্মসংস্থান এবং অর্থনীতির কথা বলা হয়েছে 8 নং দফায়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার 8 নং দফায় কর্মসংস্থান এবং অর্থনীতির কথা বলা হয়েছে। আমাদের প্রশ্ন ছিল যে 13তম লক্ষ্যমাত্রা কোনটি। 13তম লক্ষ্যমাত্রা মূলত হচ্ছে জলবায়ু বিষয়ক পদক্ষেপ, অর্থাৎ প্রত্যেকটি দেশকে পরিবর্তিত পরিস্থিতিতে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই জলবায়ু পরিবর্তনের জন্য তাদেরকে পদক্ষেপ নিতে হবে। এটি টেকসই লক্ষ্যমাত্রার 13তম লক্ষ্যমাত্রায় মূলত বলা হয়েছে। ঠিক আছে, এখন আমরা একটু টেকসই লক্ষ্যমাত্রা সম্পর্কে একটু বিস্তারিত পড়ব, দেখব কোন লক্ষ্যমাত্রাগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। এই যে এসডিজি, এই এসডিজির অন্য নাম হচ্ছে গ্লোবাল গোলস। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের অপর নাম হচ্ছে গ্লোবাল গোলস। এর সময়কাল হচ্ছে 2016 থেকে 2030 সাল পর্যন্ত, অর্থাৎ 2016 থেকে 30 সালের ভেতরে এই যে লক্ষ্যমাত্রাগুলো জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক পরিষদ আমাদেরকে দিয়েছে, এগুলো মূলত আমাদেরকে পালন করতে হবে বা এগুলোকে আমাদেরকে পূরণ করতে হবে। এর লক্ষ্যমাত্রা হচ্ছে মোট 17টি এবং সহযোগী বা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা হচ্ছে 169টি। এর মূল লক্ষ্য হচ্ছে যথাক্রমে 5টি: পিপল, প্ল্যানেট, পিস, প্রসপারিটি এবং পার্টনারশিপ। পিপল, প্ল্যানেট, পিস, প্রসপারিটি এবং পার্টনারশিপ। এসডিজি এর মূলনীতি হচ্ছে লিভিং নো ওয়ান বিহাইন্ড, খুবই গুরুত্বপূর্ণ। এসডিজি এর মূলনীতি কি? লিভিং নো ওয়ান বিহাইন্ড, অর্থাৎ আমরা কাউকে পিছনে ফেলে রেখে যাব না, আমরা সবাইকে নিয়ে, সমাজের সকল মানুষকে নিয়ে আমরা এগিয়ে যাব। লিভিং নো ওয়ান বিহাইন্ড। এখন আমরা যদি এই যে এসডিজি 17টি দফা রয়েছে একটু দেখার চেষ্টা করি। 1 নং দফায় বলা আছে মূলত দারিদ্র বিমোচনের কথা। দারিদ্র বিমোচনের কথা 1 নং দফায় বলা আছে। 2 নং দফায় ক্ষুধা মুক্তির কথা বলা হয়েছে। 3 নং দফায় সুস্বাস্থ্যের নিরাপত্তার কথা বলা হয়েছে। 4 নং দফায় মানসম্মত শিক্ষার কথা বলা হয়েছে। 5 নং দফায় লিঙ্গ সমতার কথা বলা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। 6 নং দফায় সুপেয় পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থার কথা বলা হয়েছে। 7 নং দফায় বলা হয়েছে নবায়নযোগ্য ও ব্যয়সাধ্য জ্বালানি, নবায়নযোগ্য ও ব্যয়সাধ্য জ্বালানি। 8 নং দফায় আমরা দেখেছি কর্মসংস্থান ও অর্থনীতির কথা বলা হয়েছে। 9 নং দফায় উদ্ভাবন ও উন্নত অবকাঠামো, উদ্ভাবন ও উন্নত অবকাঠামোর কথা 9 নং দফায় বলা হয়েছে। 10 নং দফায় বলা হয়েছে বৈষম্য হ্রাসের কথা। 11 নং দফায় বলা হয়েছে টেকসই নগর ও সম্প্রদায়ের কথা। 12 নং দফায় বলা হয়েছে পরিমিত ভোগের কথা। 13 নং বিষয়ে বলা হয়েছে জলবায়ু বিষয়ক পদক্ষেপ, খুবই গুরুত্বপূর্ণ। এসডিজি এর 13 নং দফায় জলবায়ু বিষয় পদক্ষেপের কথা বলা হয়েছে। 14 নং দফায় বলা হয়েছে টেকসই মহাসাগরের কথা। 15 নং দফায় ভূমির টেকসই ব্যবহার। 16 নং দফায় শান্তি ও ন্যায় বিচারের কথা বলা হয়েছে এবং 17 নং দফায় টেকসই উন্নয়নের জন্য অংশীদারিত্বের কথা বলা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা মানুষ যাতে এই যে টেকসই লক্ষ্যমাত্রা দিয়েছে এটা পালন করে এবং এটা এগিয়ে নিয়ে গিয়ে বা এটাকে লক্ষ্যমাত্রা হিসেবে ধরে যেই ফুলফিলমেন্টগুলো রয়েছে এগুলোতে সবাই যাতে অংশগ্রহণ করে, এটার কথা 17 নং দফায় বলা হয়েছে। এই যে এসডিজিগুলো, এসডিজি থেকে প্রশ্ন থাকে সবসময়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তুমি চেষ্টা করবে এই এসডিজিগুলো শেষ সময় এসে একটু রিভিশন দিয়ে যেতে। পরবর্তীতে 4 নং প্রশ্নে আমরা যাই। 69-এর গণ অভ্যুত্থানের ফলে আইয়ুব খান কার কাছে ক্ষমতা হস্তান্তর করে? আমরা জানি যে এই যে বাংলা অঞ্চল, এই বাংলা অঞ্চল পরিচিত বুলগাকপুর নামে। কি নামে? বুলগাকপুর নামে। বুলগাকপুর শব্দের অর্থ কি? বুলগাকপুর মানে হচ্ছে মূলত বিদ্রোহের নগরী। আমাদের এই যে অঞ্চল, এই অঞ্চলে একদম প্রাচীনকাল থেকে আমরা বিদ্রোহ করে আসছি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে। তো এই যে 69-এর গণ অভ্যুত্থান হয়েছে 1969 সালে, এর প্রেক্ষাপটটা যদি আমি একটু বর্ণনা করি। 1952 সালের ভাষা আন্দোলন হলো, পরবর্তীতে নানান পরিপ্রেক্ষিতে 1954 সালে মুসলিম লীগের বিরুদ্ধে যুক্তফ্রন্ট দাঁড়িয়ে গেল এবং যুক্তফ্রন্ট এটাতে জয়লাভ করলো। পরবর্তীতে কি হলো? যুক্তফ্রন্টের কাছ থেকে নানান অজুহাতে ক্ষমতা নিয়ে নেওয়া হলো এবং নানান পরিপ্রেক্ষিতে 1958 সালে কিন্তু ইস্কান্দার মির্জা, 1958 সালের 7ই অক্টোবর, 1958 সালে 7ই অক্টোবর ইস্কান্দার মির্জা কিন্তু সামরিক শাসন জারি করেন। ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করেন। পরবর্তীতে কি হলো? এই সময়ে পাকিস্তানের সেনাপ্রধান ছিলেন জেনারেল আইয়ুব খান। পরবর্তীতে ঠিক 20 দিন পরে, অর্থাৎ 1958 সালের 27শে অক্টোবর, 1958 সালের 27শে অক্টোবর এই যে আইয়ুব খান ছিলেন, এই আইয়ুব খান ছিলেন সেই সময় সেনাপ্রধান। এই সেনাপ্রধান কি করলেন? তিনি ইস্কান্দার মির্জাকে চাপিয়ে ক্ষমতা দখল করলেন
এবং সেই সময় থেকে 1958 সাল থেকে 1969 সালের গণ অভ্যুত্থান পর্যন্ত তিনিই মূলত ক্ষমতায় ছিলেন। নানান পরিপ্রেক্ষিতে 1966 সালের 6 দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, ছাত্রদের 11 দফা ইত্যাদির মাধ্যমে কিন্তু এই যে বাংলাদেশ আস্তে আস্তে ধীরে ধীরে 69-এর যে গণ অভ্যুত্থানের দিকে ধাবিত হয়। মূলত যে আইয়ুব খানের স্বৈরাচারী শাসনামল, এটা ছিল তার মূল কারণ। তো এই যে আইয়ুব খানের বিরুদ্ধে এই অঞ্চলের বিশেষ করে ছাত্ররা আন্দোলন করলো এবং তাকে হটিয়ে দিল। তো তিনি কার কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন? তিনি 1969 সালে ক্ষমতা হস্তান্তর করেছিলেন জেনারেল ইয়াহিয়া খানের নিকট তিনি ক্ষমতা হস্তান্তর করেছিলেন এবং মুক্তিযুদ্ধের সময়ে কিন্তু এই জেনারেল ইয়াহিয়া খানই কিন্তু পাকিস্তানের মূলত ক্ষমতায় ছিলেন। তাহলে আমরা দেখলাম যে 69-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা কী ছিল, কিভাবে পাকিস্তানে মূলত সামরিক শাসন জারি করা হয়েছিল, কিভাবে আইয়ুব খান ক্ষমতা দখল করলেন এবং কে ছিল 1969 সালের যে গণ অভ্যুত্থান হয়েছিল এটার পরবর্তী সময়ে কে পাকিস্তানের ক্ষমতা দখল করেছিল, জেনারেল ইয়াহিয়া খান। এই প্রশ্নটি দিয়েছি আমরা পাকিস্তান শাসনামল থেকে বা পৌরনীতি বা ইতিহাস থেকে সবসময় প্রশ্ন থাকে, যেহেতু 50টি প্রশ্ন, এই টপিকটি বাদ দেওয়া যাবে না। খুব ভালো করে পাকিস্তান আমলটা দেখবে, ঠিক আছে? পাকিস্তান আমলের একদম শুরু থেকে শেষ করে 71 সালের মুক্তিযুদ্ধের পর্যন্ত খুব ভালো করে ইন ডেপথে কোনো টপিক বা কোনো সাব টপিক এখানে বাদ দেওয়া যাবে না, এটা পুরোটা তোমাকে দেখতে হবে। পরবর্তী প্রশ্নে আমরা যাই। নাসার কোন মিশনের মাধ্যমে 5 দশক পর আবার মানব চন্দ্র অভিযান শুরু হতে যাচ্ছে? আমরা জানি যে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে রাশিয়া এবং আমেরিকার মাঝে এক প্রকার যুদ্ধ শুরু হয়, যেটাকে আমরা স্নায়ুযুদ্ধ বা শীতল যুদ্ধ নামে জানি। স্নায়ুযুদ্ধ বা শীতল যুদ্ধ নামে জানি। এখানে কি হয়েছে? এখানে মূলত যুদ্ধ হতো না, রিয়েল লাইফ যুদ্ধ কোনো হতো না, কিন্তু এখানে অস্ত্রের দিক দিয়ে বা বাণিজ্যিক দিক দিয়ে বা মহাকাশে কে আগে যাবে এটা দিক দিয়ে প্রতিযোগিতা হতো। এটাকে মূলত স্নায়ুযুদ্ধ বা শীতল যুদ্ধ বলা হয়। তো 1969 সালে আমরা দেখেছি যে নেইল আর্মস্ট্রং তিনি চাঁদে গিয়েছিলেন এবং 1972 সালেও মূলত চাঁদের দিকে একটা রওনা হওয়ার জন্য একটা মহাকাশযান গিয়েছিল এবং এর পরবর্তী সময় 5 দশক পরে অর্থাৎ 50 বছর পরে কিন্তু নাসা অর্থাৎ আমেরিকার যে মহাকাশ গবেষণা সংস্থাটি রয়েছে সেটি মূলত একটি অভিযান শুরু করতে যাচ্ছে, যেখানে তারা আবার কি করবে? আবার চাঁদের জন্য অভিযান শুরু করবে। এবং এই যে অভিযান, এই অভিযানের তারা হলো গিয়ে নাম দিয়েছে আর্টেমিস 2 তারা এটির নাম দিয়েছে। এটার মাধ্যমে তারা চাঁদের নিকটে যাবে, তারা যে পরিবেশ পরিস্থিতি সেটা পর্যবেক্ষণ করবে এবং আর্টেমিস 3-র মাধ্যমে কিন্তু তারা অবশেষে চাঁদে আবার মূলত তারা চাঁদে পা রাখবে। আর্টেমিস 2 হচ্ছে আর্টেমিস 3-র আগে একটা পরীক্ষা, যে চাঁদে যে যাব, কোন উপায়ে যাব, এর জন্য তারা একটি মহাকাশ অভিযান শুরু করতে যাচ্ছে, যেটার নাম হচ্ছে আর্টেমিস 2। আমরা দেখেছিলাম যে মূলত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক থেকে 4টা প্রশ্ন আমরা পেয়েছিলাম, এই জন্য তোমাদের এই যে সাম্প্রতিক প্রশ্নটি এটা মূলত দেওয়া হয়েছে। আমরা যদি একটু নাসা নিয়ে জানি, আমেরিকার যেটি মহাকাশ গবেষণা সংস্থা, নাসা এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। 20 জুলাই 1969 সালে সর্বপ্রথম চাঁদে পা রাখেন নেইল আর্মস্ট্রং, যেটা আমরা অলরেডি বলেছি, এবং তিনি যেই মহাকাশযানে গিয়েছিলেন সেটির নাম হচ্ছে অ্যাপোলো 11 নামক মহাকাশযানে তিনি চাঁদে গিয়েছিলেন। নেইল আর্মস্ট্রং চাঁদে নামার পর ঐতিহাসিক একটি কথা বলেছিলেন যে দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। অর্থাৎ এই যে মানবজাতির একটা পদচারণা, মানবজাতি যদি সাহস করে, মানবজাতি যদি বুকে বল নিয়ে অকুতবয়ের ভিড়ে বা অকুতবয়ে সাহস নিয়ে তারা যদি কি করে, যে একটা স্টেপ বা একটা পদচারণা করে, সেটা মানবজাতিকে কি করতে পারে? একটা বৃহৎ পদক্ষেপের দিকে নিয়ে যেতে পারে। পরবর্তী আমরা যদি প্রশ্নটি দেখি যে ময়নামতি ওয়ার সেমিট্রি কোন যুদ্ধের সাথে সম্পর্কিত? এই যে সেমিট্রি, এই সেমিট্রি মানে হচ্ছে মূলত তুমি সমাধিক্ষেত্র। সেমিট্রি মানে হচ্ছে মূলত সমাধিক্ষেত্র, আবার তুমি সহজ কথা এটাকে কবরও বলতে পারো, ঠিক আছে? আমরা দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত। তো সেই সময় আমরা কার অধীনে ছিলাম? আমরা এই যে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, আমরা ব্রিটেনের অধীনে ছিলাম। অপরদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষ মুহূর্তে এই যে মায়ানমার আছে না, আমাদের পাশের দেশ, এই মায়ানমার ছিল বার্মা নামে পরিচিত, এই মায়ানমারকে মূলত জাপান দখল করে নেয়। এবং এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন ছিল মিত্র শক্তিতে এবং জাপান ছিল অক্ষ শক্তিতে। তো এই যে এই অঞ্চলটাতে কিন্তু ব্রিটেন
ব্রিটেন এবং জাপানের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ সংঘটিত হয়েছিল বা ক্যাজুয়ালিটিস হয়েছিল। তো যার কারণে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের বা এই ভারতীয় অঞ্চলের যে সকল সেনারা ছিল যারা মারা গিয়েছিল জাপানের বিরুদ্ধে যুদ্ধ করার সময়, তাদেরকে কিন্তু এই ময়নামতি ওয়ার সিমেট্রি বা সমাধিক্ষেত্রে কিন্তু তাদেরকে কবর দেওয়া হয়েছিল। তাহলে আমাদের যে প্রশ্নটি ছিল যে ময়নামতি ওয়ার সিমেট্রি কোন যুদ্ধের সাথে সম্পর্কিত, এটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কিত। ঠিক আছে, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কিত। অনেক আবার প্রশ্ন আসতে পারে এভাবে যে ময়নামতি ওয়ার সিমেট্রি কোথায় বা কোন জায়গায় অবস্থিত হবে, কোথায় হবে, মূলত কুমিল্লায়। এই ময়নামতি ওয়ার সিমেট্রি কিন্তু কুমিল্লায় অবস্থিত। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, কুমিল্লা রিলেটেড বিভিন্ন জিনিস তোমাকে জানতে হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়, কোন আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, কুমিল্লাতে যদি কোনো প্রত্নতাত্ত্বিক বা বিখ্যাত স্থান থাকে সেগুলো তোমাকে একটু ভালো করে দেখে যেতে হবে। পাশাপাশি কুমিল্লার যে প্রত্নতাত্ত্বিক স্থানগুলো তো বললাম, পাশাপাশি এই যে কুমিল্লার বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়, কুমিল্লায় যদি কোনো বিখ্যাত গ্যাস ক্ষেত্র থাকে সেই গ্যাস ক্ষেত্রটি কত সালে আবিষ্কৃত হয়, সেটার নাম কি, অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা জেলা রিলেটেড যে তথ্যগুলো আছে এগুলোকে তোমাকে একটু ভালো করে দেখে যেতে হবে। এখান থেকে কিন্তু দুই একটি প্রশ্ন দিয়ে দিতে পারে। আমরা যদি একটু দেখি, বাংলাদেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈন্যদের সমাধিক্ষেত্র বা সিমেট্রি রয়েছে মূলত দুটি, যথা ময়নামতি ওয়ার সিমেট্রি যেটি আমরা বলেছি কুমিল্লায় অবস্থিত, এবং চট্টগ্রাম ওয়ার সিমেট্রি। এই সমাধিক্ষেত্র দুটিতে যুদ্ধে নিহত ব্রিটিশ ও ভারতীয় সৈন্য সংখ্যা সর্বাধিক। সার্বিকভাবে সমাধিক্ষেত্রগুলোকে কমনওয়েলথ সমাধিক্ষেত্র বলা হয়ে থাকে। ঠিক আছে, এখন এই যে সমাধিক্ষেত্র, এই সমাধিক্ষেত্রে কিন্তু জাপানের বিভিন্ন সৈনিকের লাশ ছিল। পরবর্তীতে কিন্তু কিছুদিন আগেই এই জাপানি যে সৈনিকদের লাশ এটা কিন্তু জাপান সরকার নিয়ে গিয়েছে, এটা একটু জেনে রাখো। পরবর্তী প্রশ্নে আমরা যাই। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এই যে আন্তর্জাতিক সংস্থাটি, এটি মূলত বিশ্বের যে বাণিজ্য, পরবর্তীতে রাজনৈতিক স্থিতিশীলতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নামক জিনিসগুলো নিয়ে মূলত এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কাজ করে। এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাম্প্রতিক সময়ে এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরই এর যে বাৎসরিক অধিবেশন, এই বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত হয় দাবোসে। দাবোস কোথায় অবস্থিত? দাবোস অবস্থিত মূলত সুইজারল্যান্ডে। এই দাবোস মূলত সুইজারল্যান্ডের একটি পাহাড়ি এলাকার শহর। এই দাবোসে কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বাৎসরিক অধিবেশনটি অনুষ্ঠিত হয়, এবং এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটি মূলত বিশ্বের যে বাণিজ্য, রাজনৈতিক স্থিতিশীলতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, এই জিনিসগুলো নিয়ে মূলত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কাজ করে থাকে। এখন আমরা যদি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম নিয়ে একটু জানার চেষ্টা করি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডের দাবোসে। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল 1971 সালে। এর সদর দপ্তর অবস্থিত কলগিনি, সুইজারল্যান্ড। খুব বেশি এটা একটু গুরুত্বপূর্ণ না, কিন্তু সাম্প্রতিক সময়ে এর যে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। 2026-এর অধিবেশনের স্লোগান ছিল এ স্পিরিট অফ ডায়ালগ বা সংলাপের চেতনা। এখন জাতিসংঘ বা অন্যান্য যে সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, ন্যাম, কমনওয়েলথ, আসিয়ান, এই জিনিসগুলো নিয়ে একটু ভালোভাবে দেখে যেতে হবে। ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে, ব্রিক্স রয়েছে, আসিয়ান রয়েছে, সার্ক রয়েছে, এই যে প্রতিষ্ঠানগুলো নিয়ে একটু ভালোভাবে দেখে যেতে হবে। পাশাপাশি জাতিসংঘের যে বিশেষায়িত প্রতিষ্ঠানগুলো রয়েছে, FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ইউনেস্কো, ইউনিসেফ, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এই জিনিসগুলো নিয়ে তোমাকে দেখে যেতে হবে। এই টপিকটা খুবই বড়, কিন্তু এই টপিক থেকে কিন্তু প্রশ্ন থাকে। বিশেষ করে তোমাদের যে পৌরনীতি দ্বিতীয় পত্রের 9ম অধ্যায়ে যে সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে সেই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে একটু ভালোভাবে দেখে যেতে হবে। আমরা পরবর্তী প্রশ্নে যাই। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনারকে? আমরা জানি যে বাংলাদেশের যে জাতীয় প্রতীক, এই জাতীয় প্রতীকের কিন্তু ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান। কামরুল হাসান হচ্ছেন বাংলাদেশের যে জাতীয় প্রতীক রয়েছে এই জাতীয় প্রতীকের ডিজাইনার। ঠিক আছে, অপরদিকে স্বপন কুমারের সাথে তো কোনো সংশ্লিষ্টতা নেই। মেজর জেমস র্যানেল ছিলেন প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশের যে মানচিত্র, এই বাংলাদেশের মানচিত্র প্রথম অঙ্কন করেছিলেন মেজর জেমস র্যানেল। বাংলাদেশের মানচিত্র প্রথম অঙ্কন করেন মেজর জেমস র্যানেল।
অপরদিকে এই যে ANA সাহা রয়েছেন, তিনি ছিলেন বাংলাদেশের যে রাষ্ট্রীয় মনোগ্রাম, যেটার উপরের দিকে কিন্তু রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং নিচের দিকে রয়েছে সরকার। উপরের দিকে রয়েছে মূলত গণপ্রজাতন্ত্রী এবং নিচের দিকে রয়েছে বাংলাদেশ সরকার, এবং মাঝখানে কিন্তু দুইটি ধানের যে শীষ, এই ধানের শীষ রয়েছে। এই যে রাষ্ট্রীয় মনোগ্রাম, এই রাষ্ট্রীয় মনোগ্রামের কিন্তু ডিজাইনার ছিলেন ANA সাহা। জাতীয় প্রতীকগুলো থেকে বা জাতীয় যে বিষয়াবলীগুলো রয়েছে, এই বিষয়াবলী থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, এগুলো একটু খুব ভালো করে দেখে যেতে হবে তোমাকে। পরবর্তীতে আমরা প্রশ্নে যাই, কুমিল্লা কোন নদীর তীরে অবস্থিত? আমরা এই যে পশুর নদী, এই পশুর নদী কিন্তু মূলত আমাদের যে মংলা সমুদ্র বন্দর রয়েছে, মংলা সমুদ্র বন্দর, এই মংলা সমুদ্র বন্দর কিন্তু এই পশুর নদীর তীরে অবস্থিত। মংলা সমুদ্র বন্দর পশুর নদীর তীরে অবস্থিত। অপরদিকে এই যে মাতামুহুরী মূলত রাঙামাটি জেলা দিয়ে মূলত প্রবাহিত হয়েছে। গোমতী নদীর তীরে মূলত কুমিল্লা অবস্থিত। গোমতী নদীর তীরে, কুমিল্লা অবস্থিত গোমতী নদীর তীরে। অপরদিকে এই যে সুরমা নদী, এই সুরমা নদীর তীরে মূলত সিলেট অবস্থিত। সুরমা নদীর তীরে মূলত সিলেট অবস্থিত। ঠিক আছে, তাহলে কুমিল্লা কোন নদীর তীরে অবস্থিত? কুমিল্লা মূলত গোমতী নদীর তীরে অবস্থিত। নদ নদী থেকে আমরা দেখেছিলাম যে নদ নদী থেকে দুইটি প্রশ্ন ছিল কুমিল্লায়। নদ নদী চ্যাপ্টারটাও খুবই বড়, কিন্তু নদ নদী থেকে ভালো করে দেখে যেতে হবে, যেহেতু বিগত বছরে প্রশ্ন এসেছিল। পরবর্তী প্রশ্নে আমরা যাই, 2025-26 অর্থ বছরের বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দকৃত খাত কোনটি? বাজেটের এই যে প্রশ্নটি এসেছে, এটি মূলত সাম্প্রতিক থেকে দেওয়া হয়েছে। বাজেট থেকে সবসময় প্রশ্ন থাকে, বাজেট, জনশুমারি, অর্থনৈতিক সমীক্ষা, এই জিনিসগুলো সাম্প্রতিক সময় আলোচিত হয়, এগুলো থেকে একটু ভালো করে তোমাকে দেখে যেতে হবে। তো এই যে 2025-26 অর্থ বছরের বাজেট, এই বাজেটে কিন্তু জনপ্রশাসন খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে কিন্তু জনপ্রশাসন খাতে। কিন্তু আমাদের প্রশ্ন ছিল যে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ কোন খাতে দেওয়া হয়েছে? দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া রয়েছে শিক্ষা এবং প্রযুক্তি খাতে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা এবং প্রযুক্তি খাতে, এবং তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। পরিবহন এবং যোগাযোগ খাতে তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। অনেক সময় এরকম প্রশ্ন থাকে যে বাংলাদেশের জিডিপির কোন খাত থেকে সবচেয়ে বেশি আয় হয়? বাংলাদেশের জিডিপিতে সবচেয়ে বেশি আয় হয় সেবা খাত থেকে। সেবা খাত থেকে সবচেয়ে বেশি আয় হয়, এবং দ্বিতীয় সর্বোচ্চ আয় হয় শিল্প খাত থেকে, এবং তৃতীয় সর্বোচ্চ আয় হয় মূলত কৃষি খাত থেকে। কৃষি খাত থেকে তৃতীয় সর্বোচ্চ আয় হয়। সবচেয়ে বেশি আয় করে বাংলাদেশের যে সরকার, সেটি মূলত সেবা খাত থেকে, দ্বিতীয় শিল্প খাত থেকে, এবং তৃতীয় হচ্ছে কৃষি খাত থেকে। এই প্রশ্নটি আমরা বাজেট থেকে দিয়েছিলাম, সাম্প্রতিক থেকে। পরবর্তী প্রশ্নে আমরা যাই। এখন আমরা বিষয়ভিত্তিক যে টপিকগুলো রয়েছে, পৌরনীতি, অর্থনীতি, ভূগোল, মনোবিজ্ঞান, সমাজকর্ম, এই টপিকগুলো থেকে আমরা প্রশ্ন দেখার চেষ্টা করব। সিভিক্স শব্দটির উৎপত্তি বা উদ্ভব কোন ভাষা থেকে? এই যে সিভিক্স শব্দটি এসেছে মূলত ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস থেকে। সিভিস ও সিভিটাস নামক ল্যাটিন শব্দ থেকে মূলত এই সিভিক শব্দটির উৎপত্তি হয়েছে। সিভিস এবং সিভিটাস নামক ল্যাটিন শব্দ থেকে এই সিভিক শব্দটির উৎপত্তি হয়েছে। সুতরাং এই যে আমাদের প্রশ্নের উত্তর হবে, এটি হবে ল্যাটিন শব্দ থেকে। আমরা যখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিশ্লেষণ করেছিলাম, আমরা দেখেছিলাম যে বিভিন্ন শব্দের উৎপত্তি থেকে প্রশ্ন আসে, যে আইন যে শব্দটি, এই শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন হয়েছে। ল্যাটিন শব্দ মোরালিটি কোন শব্দ থেকে উৎপন্ন হয়েছে। এই রিলেটেড যে আলোচনাগুলো আছে, এই আলোচনাগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। ঠিক আছে, আমরা যদি একটু ব্যাখ্যাটা দেখি, যে ইংরেজি সিভিক্স শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে পৌরনীতি। এই সিভিক্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে সিভিক্স শব্দটি এসেছে। সিভিস শব্দের অর্থ হচ্ছে যথাক্রমে নাগরিক, এবং সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক, এবং সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। সংস্কৃত ভাষায় নগরকে বলা হয় পুর বা পুরী। সংস্কৃত ভাষায় নগরকে বলা হয় পুর বা পুরী, এবং নগরের অধিবাসীদের বলা হয় পুরবাসী। পরবর্তীতে আমরা যদি একটু যাই, যে আমরা জানি যে পৌরনীতির প্রথম অধ্যায় পৌরনীতি এবং সুশাসন নিয়ে আলোচনা আছে। সুশাসন থেকে অনেক সময় প্রশ্ন আসে। 1989 খ্রিস্টাব্দে বিশ্বব্যাংকের এক সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন শব্দটি ব্যবহার করা হয়। প্রশ্ন আসতে পারে যে সুশাসন শব্দটি কখন ব্যবহার করা হয় এবং কোন প্রতিষ্ঠান এটি ব্যবহার করে। 1992 সালে বিশ্বব্যাংক গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট শীর্ষক রিপোর্টে সুশাসনের সংজ্ঞা নির্ধারণ করে। তাহলে এভাবে প্রশ্ন আসতে পারে যে গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট শীর্ষক রিপোর্টটি কত সালে প্রকাশিত হয়? 1992 সালে। কে প্রকাশ করে?
প্রকাশ করে মূলত বিশ্বব্যাংক, এবং এখানে মূলত সুশাসনের সংজ্ঞা দেওয়া হয়েছে। আমরা জানি যে মানব সভ্যতার আদি সংগঠন হচ্ছে পরিবার। সুশাসনের ধারণাকে সমৃদ্ধ করেছে মূলত ইউএনডিপি, জাতিসংঘের যে প্রতিষ্ঠানটি রয়েছে, বিশেষায়িত সংস্থা ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটি মূলত কি করে? এটি মূলত এই যে সুশাসন রয়েছে, এই সুশাসনের ধারণাকে তারা সমৃদ্ধ করে, এবং তারা সুশাসনের জন্য মূলত 9টি উপাদানের কথা বলেছে। স্বচ্ছতা, সুশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে স্বচ্ছতা, এবং এই স্বচ্ছতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ট্রান্সপারেন্সি। স্বচ্ছতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ট্রান্সপারেন্সি। আমরা এখন পরবর্তী প্রশ্নে যাই। কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম সুশাসন সম্পর্কে ধারণা প্রদান করে? এই যে প্রশ্ন চলে এসেছে, এই যে সুশাসন সম্পর্কে সর্বপ্রথম ধারণা প্রদান করে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক সর্বপ্রথম সুশাসন সম্পর্কে ধারণা প্রদান করে। অপরদিকে এই যে ইউএনডিপি রয়েছে, এই ইউএনডিপি মূলত সুশাসনের যে ধারণাটি রয়েছে এটিকে মূলত সমৃদ্ধ করেছে। এই যে বিশ্বব্যাংক সুশাসনের জন্য মূলত 4টি উপাদানের কথা বলেছে। বিশ্বব্যাংক বলেছে সুশাসনের জন্য 4টি উপাদানের কথা, 4টি উপাদানের কথা বলেছে মূলত বিশ্বব্যাংক। অপরদিকে এই যে ইউএনডিপি রয়েছে, ইউএনডিপি মূলত 9টি উপাদানের কথা বলেছে। অর্থাৎ কোনো একটা দেশের সুশাসন থাকতে হলে এই 9টি উপাদান থাকার কথা বলেছে ইউএনডিপি। পরবর্তী প্রশ্নে আমরা যাই। লিবার্টি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এই যে লিবার্টি শব্দটি, লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা বলতে কি? স্বাধীনতা মানে হচ্ছে যে নিজের খুশি মতো কাজ করবা, যতক্ষণ পর্যন্ত না অন্যের একই কাজ করতে স্বাধীনতার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়, সেই ধারণাটাকে মূলত বলা হয় লিবার্টি বা স্বাধীনতা। এবং এই যে লিবার্টি, ইংরেজি বাংলার যে স্বাধীনতা শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিবার্টি, এবং এই লিবার্টি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ লিবার থেকে। ল্যাটিন শব্দ লিবার থেকে এই লিবার্টি শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে মূলত ফ্রি বা স্বাধীন বা মুক্ত। যার অর্থ হচ্ছে ফ্রি বা স্বাধীন যার অর্থ হচ্ছে ফ্রি বা স্বাধীন বা মুক্ত। শব্দের উৎপত্তি থেকে প্রশ্ন আসে। তো এই যে লিবার্টি শব্দটির মূলত এসেছে ল্যাটিন শব্দ লিবার থেকে। ঠিক আছে, এখন আমরা এই যে শব্দের উৎপত্তিগুলো নিয়ে একটু যদি বিস্তারিত দেখার চেষ্টা করি। স্বাধীনতা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিবার্টি, এবং এই লিবার্টি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ লিবার থেকে, যার অর্থ হচ্ছে মূলত ফ্রি, স্বাধীন বা মুক্ত। তো এই যে জন লক নামে একজন রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, তিনি বলতে চেয়েছেন যে যেখানে আইন নেই বা থাকে না সেখানে কিন্তু স্বাধীনতা থাকতে পারে না। অর্থাৎ যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকে না। প্রশ্ন আসতে পারে বিভিন্ন যে উক্তিগুলো রয়েছে, বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীর, এই উক্তিগুলো উঠিয়ে দিতে পারে এবং প্রশ্ন করতে পারে এই উক্তিটি কার। ঠিক আছে, যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না, এটি বলেছেন জন লক। অপরদিকে এই যে ইংরেজি মোরালিটি, যার মানে হচ্ছে নৈতিকতা, এই মোরালিটি শব্দটি এসেছে কিন্তু ল্যাটিন শব্দ মোরালিটাস থেকে, যার অর্থ হচ্ছে সঠিক আচরণ বা চরিত্র। গ্রিক দার্শনিক সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল সর্বপ্রথম নৈতিকতার প্রতি গুরুত্ব আরোপ করেছিলেন, এবং সক্রেটিস বলেছিলেন যে সৎ গুণই হচ্ছে জ্ঞান, অর্থাৎ ভার্চু ইজ নলেজ, সৎ গুণই হচ্ছে জ্ঞান, এটা বলেছিলেন মূলত সক্রেটিস। পরবর্তীতে যদি আমরা আইনের ক্ষেত্রে যাই, ফার্সি আইন শব্দটির অর্থ সুনির্দিষ্ট নীতি বা নিয়ম। অর্থাৎ এই যে আইন শব্দটি এসেছে মূলত ফার্সি শব্দ থেকে। আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল, এটা সবাই আমরা জানি। এবং এই যে ইংরেজি ল শব্দটি, এটি এসেছে মূলত টিউটনিক মূল শব্দ ল্যাক থেকে। এখন তোমরা তো সবাই জানো যে ল্যাটিন শব্দ কি বা ফার্সি শব্দ কি, কিন্তু এই যে টিউটনিক শব্দ মানে হচ্ছে যে জার্মান যে ভাষাগোষ্ঠী ছিল অতীতে, তাদেরকে টিউটন বলা হতো। এই টিউটনিক থেকে মূলত এই ল শব্দটি এসেছে। এবং এই যে ল শব্দটি, এই ল শব্দের অর্থ হচ্ছে মূলত স্থির বা অপরিবর্তনীয় এবং
সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। আমরা জানি যে আইন মানে হচ্ছে কি, এটা সকলের ক্ষেত্রে একই রকম হবে, ধনী দরিদ্র এখানে কোনো পার্থক্য বলে বিবেচিত হবে না, এবং ল শব্দটির অর্থও তাই স্থির বা অপরিবর্তনীয় এবং সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। আইন নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীরা বিভিন্ন রকমের উক্তি দিয়েছেন, সেগুলো গুরুত্বপূর্ণ। আমরা যদি একটু দেখি যে অ্যারিস্টটল বলেছেন, অ্যারিস্টটল কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের জনক, এই অ্যারিস্টটল বলেছেন যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। অর্থাৎ যুক্তিসিদ্ধ মানে কি? যুক্তিসিদ্ধ মানে হচ্ছে যে তুমি যে জিনিসটা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করো, তোমাকে একজন বলেছে, তুমি সেটা বিশ্বাস করোনি, তুমি সেটা নিজের যুক্তি দিয়ে নিজের বিবেক দিয়ে সেটাকে মেনে নিয়েছো, এবং এই যে তুমি প্রকাশ করেছো এটাই হচ্ছে মূলত আইন। জন অস্টিন বলেছেন যে আইন হচ্ছে নিম্নতমের প্রতি ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃত্বের আদেশ। নিম্নতমের প্রতি ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃত্বের আদেশ। অধ্যাপক হল্যান্ড বলেছেন আইন হচ্ছে সেই সাধারণ নিয়ম যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে, এবং সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ যা প্রয়োগ করে থাকেন সেটি হচ্ছে মূলত আইন। অধ্যাপক হল্যান্ড আইনের উৎসর ক্ষেত্রে মূলত 6টি উৎসের কথা বলেছেন। এগুলো হচ্ছে প্রথা, ধর্ম, বিচারকের রায়, ন্যায় বিচার, বিজ্ঞানসম্মত আলোচনা এবং আইনসভা। এই 6টি উৎস থেকে আইন আসতে পারে, এটা মূলত হল্যান্ড বলেছেন। এছাড়াও হল্যান্ড আইনের প্রকারভেদ বলেছেন। আইন 2 প্রকার মূলত, জাতীয় আইন, আন্তর্জাতিক আইন। পরবর্তীতে তিনি আরও ক্লাসিফিকেশন দিয়েছেন, সেই জিনিসগুলো তোমরা একটু দেখে যাবে। আমরা পরের প্রশ্নে যাই। সংখ্যাগরিষ্ঠের মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন হলো। এই যে বিভিন্ন রকমের যে সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, অর্থনৈতিক মূল্যবোধ, এগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে, এবং এমন প্রশ্ন দেয় যেগুলো একটুখানি কনফিউজিং, যার কারণে তোমরা কি করো, বুঝতে পারো না কোনটা সামাজিক মূল্যবোধ কোনটা রাজনৈতিক মূল্যবোধ। এগুলো থেকে প্রশ্ন আসে, এগুলো একটু দেখে যেতে হবে। এই যে সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, এটা হচ্ছে মূলত রাজনৈতিক মূল্যবোধ। ঠিক আছে, এটা কি? সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন হচ্ছে রাজনৈতিক মূল্যবোধ। প্রার্থী মনোনয়ন বা প্রার্থী বাছাই করা, এগুলো মূলত রাজনৈতিক মূল্যবোধ। তোমার ভোট প্রদানের অধিকার, এগুলো কিন্তু রাজনৈতিক মূল্যবোধ বা রাজনৈতিক স্বাধীনতা। অপরদিকে এই যে সামাজিক মূল্যবোধ কি? সামাজিক মূল্যবোধ হতে পারে সততা, ন্যায় বিচার, শিষ্টাচার, পরমত সহিষ্ণুতা। অর্থাৎ যেই জিনিসগুলো আমরা সমাজে বসবাস করার জন্য যেই গুণগুলো আমরা মূলত অভ্যাস বা অভ্যাসগত কর্ম হিসেবে যেই জিনিসগুলোকে আমরা মেনে নেই, সততা, ন্যায় বিচার, শিষ্টাচার, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, এগুলো মূলত সামাজিক মূল্যবোধ। নৈতিক মূল্যবোধ কোনগুলো? নৈতিক মূল্যবোধ হচ্ছে মূলত নীতি থেকে তুমি যে এই জিনিসগুলো করো, অর্থাৎ তোমাকে বলা হয় সমাজে যে এই জিনিসগুলো ভালো, এই জিনিসগুলো খারাপ, অর্থাৎ তুমি তোমার ঔচিত্য বোধ থেকে, হা না বোধ থেকে যে জিনিসগুলো করো, সেটি হচ্ছে মূলত নৈতিক মূল্যবোধ। সাংস্কৃতিক মূল্যবোধ কি? সাংস্কৃতিক মূল্যবোধ হতে পারে যে অন্য যে মাইনরিটিগুলো রয়েছে, তাদের যে সংস্কৃতিগুলো রয়েছে, তাদের যে ধর্ম রয়েছে, এগুলোর প্রতি শ্রদ্ধা দৃষ্টিতে দেখা, তাদের ধর্ম তাদের, আমাদের ধর্ম আমার, আমরা তাদের ধর্মকে বাধা দিব না। এই যে মূল্যবোধটা, এটা হচ্ছে মূলত সাংস্কৃতিক মূল্যবোধ। আমরা এই যে মতামত বা শ্রদ্ধা প্রদর্শন বা কোনগুলো সামাজিক রাজনৈতিক মূল্যবোধ, এগুলো আমরা পরবর্তী যে স্লাইড আছে সেখানে উল্লেখ করা আছে, কোনটি আমরা এগুলো পরে দেখব। ঠিক আছে। ই গভর্নেন্স বলতে কি বোঝায়? এই যে প্রশ্নটি দেওয়া হয়েছে তোমাদের পৌরনীতি 4র্থ অধ্যায় থেকে। ই গভর্নেন্স মানে কি? ই গভর্নেন্স মানে হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স। ই গভর্নেন্স মানে কি? ইলেকট্রনিক গভর্নেন্স। ইলেকট্রনিক গভর্নেন্সটা কি? মূলত এই যে তথ্য প্রযুক্তির বা গ্লোবালাইজেশনের একটা সম্প্রসারণ হয়েছে, এবং এখানে কি হচ্ছে, আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে একদম ঘরে বসে থেকেই বিভিন্ন নাগরিক সুবিধা আমরা ভোগ করতে পারছি। এবং সরকার কি করছে? সরকার নিজেদের সময়, অর্থ ইত্যাদি সাশ্রয় করার জন্য বিভিন্ন অনলাইনে আমাদেরকে সেবা প্রদান করছে। আমরা জন্ম নিবন্ধন, তারপর মৃত্যু নিবন্ধন, পাসপোর্ট, এগুলো ঘরে বসে আমরা করতে পারছি। আমাদের যে আয়কর, এই আয়করগুলো আমরা আগে কি হতো বা পূর্বে কি হতো, আমাদের লাইন ধরতে হতো এবং লাইন ধরে এগুলো প্রদান করতে হতো। এখন কিন্তু এগুলো প্রদান করতে বা বাইরে যেতে হয় না, আমরা ঘরে বসে এগুলো করতে পারি। এই যে গভর্নেন্সটা, অর্থাৎ তথ্য প্রযুক্তির বিকাশের মাধ্যমে যে সরকার পরিচালিত হয়, সেটাকে বলা হয় মূলত ই গভর্নেন্স বা ইলেকট্রনিক গভর্নেন্স। এই ইলেকট্রনিক গভর্নেন্সকে অনেক সময় বলা হয় অনলাইন গভর্নেন্স বা ডিজিটাল গভর্নেন্স। অনলাইন গভর্নেন্স বা ডিজিটাল গভর্নেন্সও বলা হয়ে থাকে। এখন এই যে ই গভর্নেন্স, আমরা যদি ই গভর্নেন্স নিয়ে একটু দেখি, ইন্টারনেটের মাধ্যমে সরকারি বিভিন্ন তথ্য ও সেবা জনগণের নিকট পৌঁছানোকেই বলা হয় ই গভর্নেন্স। এবং এই যে ই গভর্নেন্স মূলত সরকার কেন মূলত এই ই গভর্নেন্সের
প্রচার করছে বা প্রসার করছে, এর কারণ হচ্ছে সুশাসন, অর্থাৎ গভর্নেন্সের ফলে সবকিছু একদম স্বচ্ছ থাকে, মানুষের কাছে সবকিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, অনলাইনে বিভিন্ন জিনিসগুলোর রেকর্ড থাকে যেগুলো নিয়ে মানুষ মূলত কথা বলতে পারে। তো এই যে সুশাসন শব্দটির ইংরাজি প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স। শাসন শব্দটির প্রতিশব্দ হচ্ছে গভর্নেন্স, এবং এই যে সু মানে কি? সু মানে হচ্ছে ভালো, সুতরাং সুশাসন মানে হচ্ছে গুড গভর্নেন্স। এই যে গভর্নেন্স, একে অনেক সময় অনলাইন বা ডিজিটাল গভর্নেন্সও বলা হয়ে থাকে। এবং ভারতের যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, তার নাম হচ্ছে নাইডু, চন্দ্রবাবু নাইডু, তার নাম হচ্ছে চন্দ্রবাবু নাইডু, আমি শুধু নাইডু লিখলাম এখানে। তিনি একে বলেছেন স্মার্ট গভর্নমেন্ট, যেখানে এই যে এস মানে হচ্ছে সিম্পল, এবং এম মানে হচ্ছে মূলত মোরাল, এ মানে হচ্ছে অ্যাকাউন্টেবল অর্থাৎ দায়বদ্ধ, আর মানে হচ্ছে রেসপন্সিবল বা দায়িত্বশীল, এবং টি মানে হচ্ছে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ। ভারতের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু একে বলেছেন বা গভর্নেন্সকে বলেছেন স্মার্ট গভর্নমেন্ট। পরবর্তী প্রশ্নে আমরা যাই যে সরকারি চাকরি লাভের অধিকার কোন ধরনের অধিকার? এই যে অধিকার, স্বাধীনতা, মূল্যবোধ, এগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন আসে। তোমার মনে হতে পারে যে এই যে সরকারি চাকরি লাভের অধিকার, এটা মনে হয় সামাজিক অধিকার, ঠিক আছে, কিন্তু এটা মূলত সামাজিক অধিকার না। সরকারি চাকরি লাভের অধিকার মূলত রাজনৈতিক অধিকার। তোমার রাজনৈতিক অধিকার হচ্ছে সরকারি চাকরি লাভের অধিকার। এই জিনিসগুলো নিয়ে অনেক সময় কনফিউশন তৈরি হয় এবং এগুলোই পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে। সুতরাং এই জিনিসগুলো নিয়ে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে অধিকার হচ্ছে মূলত দুই প্রকার, এক হচ্ছে নৈতিক অধিকার এবং দ্বিতীয় হচ্ছে আইনগত অধিকার। নৈতিক অধিকার কি? একটা সমাজে তুমি যখন বসবাস করো, সমাজের একটা ভালো মন্দ বিচার বিবেচনা থাকে যে সমাজের চোখে এটা ভালো এটা খারাপ, এবং তুমি কিন্তু সেই অধিকারগুলো তোমাকে পালন করতে হয় বা সেই অধিকারগুলো মেনে চলতে হয়। তুমি সমাজে থাকলে তুমি বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, বড়দেরকে তুমি অশ্রদ্ধা করতে পারবা না। পরবর্তীতে ছোট যারা আছে তাদেরকে স্নেহ করতে হবে, তাদেরকে তুমি মারতে পারবা না। এই যে অধিকারগুলো, এগুলো হচ্ছে সমাজের নৈতিক অধিকার। অপরদিকে আইনগত অধিকারগুলো কি? আইনগত অধিকার হচ্ছে রাষ্ট্র যেটাকে তোমাকে আইনের মাধ্যমে স্বীকৃতি দেয়, তোমার যে অধিকারগুলোকে, সেগুলো হচ্ছে মূলত আইনগত অধিকার। রাষ্ট্র তোমাকে আইনের মাধ্যমে এই অধিকারগুলোকে স্বীকৃতি দেয়। এই যে আইনগত অধিকার, এই আইনগত অধিকারগুলোর ক্লাসিফিকেশনই হচ্ছে সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার, এবং এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। যদি আমরা একটু দেখি যে সামাজিক অধিকারগুলো কি কি। সামাজিক অধিকার হচ্ছে মূলত ব্যক্তি স্বাধীনতার অধিকার, চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, চলাফেরার অধিকার, আইনের চোখে সমানাধিকার, সম্পত্তি লাভের অধিকার, শিক্ষার অধিকার এবং ধর্মের অধিকার। এটা হচ্ছে মূলত সামাজিক অধিকার। অনেক সময় প্রশ্ন আসে এভাবে যে আইনের চোখে সমানাধিকার কোন ধরনের অধিকার? সামাজিক অধিকার। সম্পত্তি লাভের অধিকার কোন ধরনের অধিকার? সামাজিক অধিকার। সংবাদপত্রের স্বাধীনতা কোন ধরনের অধিকার? সামাজিক অধিকার। অপরদিকে আমরা যদি রাজনৈতিক অধিকারগুলো দেখি, নির্বাচনের অধিকার হচ্ছে রাজনৈতিক অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার এটা হচ্ছে রাজনৈতিক অধিকার, ঠিক আছে। নির্বাচনের অধিকার রাজনৈতিক অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার রাজনৈতিক অধিকার। এই যে এটা সরকারি চাকরি লাভের অধিকার, এটা আসলে কিন্তু অনেক সময় সামাজিক দাগিয়ে দেয় অনেক সময়, ঠিক আছে, কিন্তু এটা দাগানো যাবে না, একটু কনফিউজিং, কিন্তু মাথায় রাখতে হবে। অর্থনৈতিক অধিকার কোনগুলো? অর্থনৈতিক অধিকার হচ্ছে কর্মের অধিকার, অর্থাৎ রাষ্ট্র তোমাকে কাজ দিবে, কাজ দিয়ে রাখবে, এটা হচ্ছে, বা তুমি কাজ করে রাষ্ট্রের ভিতরে খেতে পারবা, এটা হচ্ছে তোমার কর্মের অধিকার। এটা হচ্ছে মূলত অর্থনৈতিক অধিকার। ন্যায্য মজুরি লাভের অধিকার হচ্ছে অর্থনৈতিক অধিকার। বিশ্রাম ও অবকাশ লাভের অধিকার হচ্ছে অর্থনৈতিক অধিকার। অর্থাৎ তুমি কাজ করছো, রাষ্ট্র তোমার উপর কোনো প্রেশার দিতে পারবে না যে তোমাকে কাজ করতেই হবে, টানা কাজ করে যেতে হবে, এটা রাষ্ট্র পারবে না। তুমি চাইলে কাজের মধ্যে তোমার বিশ্রামের সুযোগ থাকবে, তোমার অবকাশ লাভের সুযোগ থাকবে। এটি হচ্ছে মূলত তোমার অর্থনৈতিক অধিকার। এই অধিকারগুলো থেকে অনেক সময় প্রশ্ন আসে, এই স্লাইডটা একটু ভালো করে দেখে যাবে। আমি মোটামুটি চেষ্টা করেছি সবগুলো নিয়ে আসার জন্য। যদি কোনোটি না আসে তুমি চেষ্টা করবে যে বই থেকে একটু দেখে নেওয়ার জন্য। পরবর্তী প্রশ্নে আমরা যাই, বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? ওকে, এই যে রবার্ট ক্লাইভ ছিলেন 1765 সালের দিকে মূলত গভর্নর জেনারেল, এবং তিনি কি করেছিলেন? তিনি মূলত দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। আমি শুধু এখানে দ্বৈত শাসন লিখলাম, ঠিক আছে। তো এই যে ওয়ারেন হেস্টিংস কি করেছিলেন? ওয়ারেন হেস্টিংস এই যে দ্বৈত শাসনকে বাতিল করে দিয়েছিলেন এবং পাঁচশালা বন্দোবস্ত চালু করেছিলেন।
পাঠশালা বন্দোবস্ত চালু করেছিলেন ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, অপরদিকে এই যে লর্ড কার্জন, এই লর্ড কার্জন কিন্তু বঙ্গভঙ্গের সময়, বঙ্গভঙ্গ কখন হয়েছিল? বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালের দিকে। ঠিক আছে, এই 1905 সালের দিকে ভারতের গভর্নর জেনারেল ছিলেন মূলত লর্ড কার্জন। লর্ড কার্জন ছিলেন 1905 সালের দিকে, অর্থাৎ বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল। অপরদিকে এই যে উইলিয়াম বেন্টিং, উইলিয়াম বেন্টিং কি করেছিলেন? উইলিয়াম বেন্টিং মূলত সতীদাহ প্রথা উচ্ছেদ করেছিলেন। সতীদাহ প্রথা উচ্ছেদ করেছিলেন বা বাতিল করেছিলেন। আইন প্রণয়নের মাধ্যমে সতীদাহ প্রথা উচ্ছেদ করেন বা বাতিল করেন। আমি শুধু লিখলাম সতীদাহ প্রথা উচ্ছেদ। এটা কে করেছিলেন? উইলিয়াম বেন্টিং। বঙ্গভঙ্গে যদি আমরা কাহিনীগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করি তোমাকে, বঙ্গভঙ্গ হওয়ার কারণ কি ছিল? বঙ্গভঙ্গ হওয়ার কারণ ছিল এই যে পূর্ববঙ্গ অঞ্চল ছিল, অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং আসাম অঞ্চল ছিল, এটা কিন্তু যে পশ্চিম বাংলা, এই পশ্চিম বাংলা থেকে কিন্তু পিছিয়ে ছিল অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে। তো পরবর্তীতে কি হলো? পরবর্তীতে এই অঞ্চলে যারা মুসলিম শাসক ছিল তারা এটা নিয়ে ব্রিটিশদের কাছে বলতে লাগলো যে আমরা তো পিছিয়ে আছি, আমাদের আলাদা সুযোগ সুবিধা দিতে হবে। তো পরিবর্তিত পরিস্থিতিতে এবং ব্রিটিশদের কূটকৌশল হিসেবে তারা দেখলো যে এই অঞ্চলে প্রচুর পরিমাণে বিদ্রোহ হয়, এজন্য তারা কিন্তু কি করলো? তারা চিন্তা ভাবনা করলো দুইটা অঞ্চলকে যদি আমরা আলাদা করে দেই তাহলে কিন্তু বিদ্রোহ বা অন্যান্য কিছুর সম্ভাবনা অনেক কমে যাবে। পরবর্তীতে এই যে বাংলা প্রেসিডেন্সি যেটা ছিল, এই বাংলা প্রেসিডেন্সিকে আলাদা করে পূর্ববঙ্গ, আসাম প্রদেশ, অর্থাৎ আমরা যারা এই যে ঢাকার রয়েছি তাদেরকে আলাদা করে দেওয়া হয় এবং পশ্চিম বাংলা এটাকে আলাদা করে দেওয়া হয়। পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশের রাজধানী হয় মূলত ঢাকা এবং পশ্চিমবঙ্গের রাজধানী হয় কলকাতা। ঠিক আছে, এই যে প্রশাসনিক কারণে তারা বলেছিল যে এটা তারা প্রশাসনিক কারণে করছে, অর্থাৎ এত বড় অঞ্চল তারা শাসন করতে পারছে না, কিন্তু এর পিছনে লুকিয়ে ছিল তাদের যে ভাগ করো শাসন করো নীতি, এই নীতির জয়। পরবর্তীতে নানান প্রেক্ষাপটে এবং সে সময়ের যে জাতীয় কংগ্রেস ছিল, আমরা জানি যে এই যে কংগ্রেস, এই কংগ্রেস হচ্ছে মূলত ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল, যেটি 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং একজন ইংরেজ আমলা অ্যালান অক্টাভিয়ান হিউম এটি মূলত প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, তো এই যে বঙ্গভঙ্গ হলো, এই বঙ্গভঙ্গের সময় কিন্তু গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন। তোমরা এই যে কংগ্রেস, বঙ্গভঙ্গ রদ, পরবর্তী সময়ে যে স্বদেশী আন্দোলন, তার পরবর্তীতে হয়েছে বেঙ্গল প্যাক্ট যেটা করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে দেখে যাবে। বিশেষ করে পরিণতি দ্বিতীয় পত্রের যে প্রথম অধ্যায় অর্থাৎ ব্রিটিশ শাসনটা রয়েছে এবং দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পাকিস্তান শাসনামল এবং তৃতীয় অধ্যায় যেখানে বাংলাদেশের যে রাজনৈতিক ব্যক্তিত্বগুলো রয়েছে, এই জিনিসগুলো তোমাকে খুব ভালো করে দেখে যেতে হবে। এখান থেকে মাস্ট প্রশ্ন থাকবেই। পরবর্তী প্রশ্নে আমরা যাই যে যুক্ত ফ্রন্টের 21 দফার মূল দফা কি ছিল? এই যে যুক্ত ফ্রন্ট, আমরা জানি যে এই যে যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল 1954 সালে একটা রাজনৈতিক ট্যাকটিক্সের ক্ষেত্রে মুসলিম লীগকে পরাজিত করার জন্য। এই যে যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল 1953 সালে 4ই ডিসেম্বর গঠিত হয়েছিল এবং 1954 সালের যে যুক্ত ফ্রন্ট নির্বাচন, এই নির্বাচনে কিন্তু তারা অংশগ্রহণ করেছিল। যেহেতু 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল, এই ভাষা আন্দোলনের পরবর্তী সময়ে তারা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য হিসেবে তাদের যে নির্বাচনী ইশতেহার সেখানে 21 দফা নিয়ে আসে এবং এই 21 দফার মূল দফা ছিল মূলত বাংলাকে রাষ্ট্রভাষা করা। তারা বলেছিল যে আমরা বাংলাকে রাষ্ট্রভাষা করব। ঠিক আছে, বাংলাকে রাষ্ট্রভাষা করা ছিল তাদের মূল দফা। সেই সময় কিন্তু পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন নিয়ে তেমন একটা আলোচনা হয়নি, রাষ্ট্রপতি শাসিত সরকার গঠন, পূর্ব পাকিস্তানের স্বাধীনতা, এই জিনিসগুলো তাদের মাথায় ছিল না। সেই সময় তাদের ছিল যে আমরা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করব। ঠিক আছে, এটা ছিল তাদের 21 দফার মূল দফা এবং প্রথম দফায় ছিল কিন্তু এটা প্রথম দফায় ছিল 21 দফার যে বাংলাকে রাষ্ট্রভাষা করা। পরবর্তী প্রশ্নে আমরা যাই যে বারাসাত বিদ্রোহ হয়েছিল কত সালে? এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি দেওয়া হয়েছে পরিণতি দ্বিতীয় পত্রের 3য় অধ্যায় থেকে। আমরা জানি যে মীর নিসার আলী ওরফে তিতুমির নামে একজন ছিলেন, যিনি সৈয়দ আহমেদ ব্রেলভি নামে একজন ছিলেন, তার আদর্শে অনুপ্রাণিত হন এবং এই যে এই অঞ্চলে কি ছিল সে সময় ব্রিটিশরা কি করেছিল যে ব্রিটিশরা ছিল তারা মূলত যেসব জমিদার ছিল এই জমিদারের ওপর যে মালিকানা দিয়ে দিয়েছিল এবং এই জমিদাররা কি করতো, আমাদের যে কৃষক সমাজ ছিল এই কৃষক সমাজের ওপর প্রচুর পরিমাণে নির্যাতন করত। তো পরবর্তীতে তিতুমির কি করলেন, তিতুমির এটার বিরুদ্ধে কথা বলেছিলেন এবং বলেছিলেন যে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করব এবং আমরা কোনো কর দিব না, এবং তিনি বলেছিলেন যে জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী। ঠিক আছে, জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী, এটা তিনি বলেছিলেন। পরবর্তীতে তিনি যে বিহার রয়েছে, পরবর্তীতে নদিয়া রয়েছে, বিহার, নদিয়া এবং বারাসাত, বিহার, নদিয়া, বারাসাত,
এই যে 3 অঞ্চল, এই 3 অঞ্চলের 80,000 প্রায় কৃষককে একত্রিত করেন, 80,000 কৃষককে একত্রিত করেন এবং একত্রিত করে এই যে ইংরেজ শাসন, এই ইংরেজ শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং তিনি বলেন যে এই যে বিহার, তারপরে নদিয়া এবং বারাসাত, এই অঞ্চলের মূল শাসক হচ্ছি বা নবাব হচ্ছে আমি। পরবর্তীতে যেই বিদ্রোহটা সংগঠিত হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে, তিনি কি করেছিলেন, তিনি নারিকেলবাড়িয়ায় একটি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন, নারিকেলবাড়িয়া নামক অঞ্চলে বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন এবং পরবর্তীতে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে তিনি যুদ্ধের ঘোষণা করেন। কিন্তু 1831 সালে ব্রিটিশ যিনি ছিলেন, ব্রিটিশ সেনানায়ক ছিলেন সে সময় লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্ট, এই যে তার নেতৃত্বে ব্রিটিশ বাহিনী কিন্তু তার যে নারিকেলবাড়িয়ায় তিনি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন এটি কিন্তু ধ্বংস করে দেয় এবং তিতুমির কিন্তু সেই সময় শহীদ হন। এবং এই যে বিদ্রোহটা, এই বিদ্রোহটা পরিচিত মূলত বারাসাত বিদ্রোহ নামে। এই বিদ্রোহটি হয়েছিল মূলত 1831 সালে, 1831 সালে এই বিদ্রোহটি হয়েছিল। তৃতীয় অধ্যায় থেকে নবাব আব্দুল লতিফ, নওয়াব স্যার সলিমুল্লাহ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, আহসানুল্লাহ, এরা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো থেকে 2-3টা প্রশ্ন তুমি কমন পেয়ে যেতে পারো। তাদের যে রাজনৈতিক অবদানগুলো ছিল, তাদের যে শিক্ষাক্ষেত্রে অবদানগুলো ছিল বা তাদের সামাজিক ক্ষেত্রে যে অবদানগুলো ছিল, এই জিনিসগুলো থেকে তোমাকে একটু ভালো করে দেখে যেতে হবে, ঠিক আছে? আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই, যে মুসলিম সাহিত্য সমিতি নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপন করেন কে? এই যে মুসলিম সাহিত্য সমিতি, যেটাকে বলা হয় মোহামেডান লিটারারি সোসাইটি, এটি প্রতিষ্ঠিত করা হয়েছে 1863 সালে। 1863 সালে এটি প্রতিষ্ঠিত করা হয়েছে। কারণ কি? এটি প্রতিষ্ঠার পেছনের কারণ ছিল মূলত সেই সময়ে যে মুসলিম সমাজ, এই মুসলিম সমাজ শিক্ষাক্ষেত্রের দিক থেকে খুব পিছিয়ে ছিল এবং তারা যাতে শিক্ষাক্ষেত্রে অনুপ্রেরণা লাভ করতে পারে, এজন্য নবাব আব্দুল লতিফ কি করেছিলেন? এই যে মুসলিম সাহিত্য সমাজ বা মোহামেডান লিটারারি সোসাইটি, এটি মূলত তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1863 সালে। তিনি শিক্ষাক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা এর পরের স্লাইডে এটি দেখব। আমরা যদি একটু অপশনগুলো দেখি, যে হাজী শরীয়তুল্লাহ তিনি কি করেছিলেন? তার নেতৃত্বে কিন্তু ফরায়েজি আন্দোলন হয়েছিল, ফারায়েজি আন্দোলন তার নেতৃত্বে হয়েছিল, ফারায়েজি আন্দোলনটা কি মূলত? এই যে ফারায়েজি শব্দটি, এই ফারায়েজি শব্দটি এসেছে মূলত ফরজ শব্দ থেকে। ফারায়েজি শব্দটি এসেছে মূলত ফরজ শব্দ থেকে, যার অর্থ কি? যার অর্থ হচ্ছে অবশ্য পালনীয়। অর্থাৎ এই যে ফারায়েজি আন্দোলন যখন হয়েছিল তখন কি ছিল? তখন এই যে মুসলিম সমাজ ছিল তারা দুর্গা পূজা, তারপরে হলো গিয়ে পীর পূজা, বিভিন্ন মাজার পূজা, কবর পূজা, এগুলোতে লিপ্ত হয়ে গিয়েছিল। তো হাজী শরীয়তুল্লাহ কি করলেন? হাজী শরীয়তুল্লাহ বললেন যে এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং আমাদের যে ফরজ বিধানগুলো রয়েছে ইসলামে, এগুলোকে আমাদেরকে পালন করতে হবে। যে আন্দোলনটি মূলত ফারায়েজি আন্দোলন নামে পরিচিত। মীর নিসার আলী আমরা দেখেছি তার যে বাঁশের কেল্লার যুদ্ধ বা বারাসাত বিদ্রোহ, এটি থেকে প্রশ্ন আসতে পারে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি কিন্তু 1957 সালে টাঙ্গাইলের যে সম্মেলন, এই টাঙ্গাইলের সম্মেলনে, যেটি টাঙ্গাইলের সন্তোষ নামক অঞ্চলে হয়েছিল, এখানে কিন্তু পাকিস্তানিদেরকে বলেছিলেন আসসালামু আলাইকুম। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী গুরুত্বপূর্ণ, তার অবদানগুলো একটু দেখে যেতে হবে। এখন আমরা যদি নবাব আব্দুল লতিফের একটু ভূমিকাগুলো দেখি, তিনি আধুনিক ভাষা শিক্ষায় উদ্বুদ্ধ করেছিলেন এই অঞ্চলের মানুষকে। মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, যেটি মুসলিম সাহিত্য সমাজ নামে পরিচিত, এবং এটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1863 সালে। আমরা দেখেছি মহসিন ফান্ড তিনি প্রতিষ্ঠা করেছিলেন। মহসিন ফান্ড কি? এই মহসিন ফান্ড থেকে যারা সেই সময়ে মুসলমানদের মধ্যে পিছিয়ে ছিল শিক্ষাক্ষেত্রে, তাদেরকে মূলত সহায়তা দেওয়া হতো এই মহসিন ফান্ড থেকে। তিনি কলকাতায় আলিয়া মাদ্রাসাকে উন্নতিকরণ করেছিলেন এবং কলকাতার যে হিন্দু কলেজ ছিল, এই হিন্দু কলেজকে সব ধর্মের ছাত্রদের জন্য উন্মুক্ত করেন। এই হিন্দু কলেজ ছিল সেই সময়ের কলকাতার সবচেয়ে বিখ্যাত কলেজগুলোর মধ্যে একটি। এই হিন্দু কলেজে শুধুমাত্র হিন্দু যারা শিক্ষার্থী ছিল তারাই পড়াশোনা করতে পারত। তিনি এটিকে সব ধর্মের ছাত্রদের জন্য উন্মুক্ত করেন। পরবর্তী প্রশ্নে আমরা যাই, কোনটি বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য নয়? ঠিক আছে, বাংলাদেশের সংবিধান একটি লিখিত সংবিধান, অর্থাৎ এটি বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, বাংলাদেশের সংবিধানে কিন্তু বাংলাদেশের যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এই মূলনীতিগুলোও কিন্তু উল্লেখ আছে। জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এই গণতন্ত্র, এই জিনিসগুলো কিন্তু উল্লেখ আছে। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এটি কিন্তু বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র বিরাজমান। সংসদীয় গণতন্ত্র কি? আমরা জানি যে সরকারের 3টি বিভাগ রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ।
যেই স্ট্রাকচারে বা যেই সরকার কাঠামোতে শাসন বিভাগ মূলত আইন বিভাগের নিকট দায়ী থাকে তাকে মূলত বলা হয় সংসদীয় গণতন্ত্র। বাংলাদেশে কিন্তু সংসদীয় গণতন্ত্র রয়েছে এবং এখানে যারা মন্ত্রী গঠন করে দেখবে যে যারা সরকারি দলে বা যারা সংখ্যাগরিষ্ঠ ভোট পায় তারা মূলত সরকার দল হিসেবে সংবিধানে সংসদে যায় এবং তারা পরবর্তীতে কি করে, তারা এক্সিকিউটিভ বডি গঠন করে, অর্থাৎ কে কোন মন্ত্রণালয় শাসন করবে। এবং এখানে কিন্তু বাংলাদেশের যারা থাকে এদেরকে শাসন বিভাগ মূলত বলা হয়, যারা মন্ত্রণালয়ের প্রধান হিসেবে থাকে। এই যে মন্ত্রণালয়ের প্রধান যারা থাকে তাদেরকে কিন্তু আইন বিভাগের নিকট, অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় সংসদে যারা নির্বাচিত হয় 300 জন নির্বাচিত হয়, 50 জন সংরক্ষিত থাকে, এদের কাছে কিন্তু এই যে শাসন বিভাগের যারা থাকে অর্থাৎ মন্ত্রী এদেরকে কিন্তু জবাবদিহি করতে হয়। এবং এই যে আইন বিভাগের যারা রয়েছে তারা কিন্তু তাদেরকে প্রশ্ন করে যে আপনি এই কাজটা করেছেন, এটা এভাবে কেন করেছেন, এভাবে কেন করেন নাই। এই যে স্ট্রাকচারটা যেই জায়গায় থাকে তাকে বলা হয় সংসদীয় গণতন্ত্র। বাংলাদেশে কিন্তু সংসদীয় গণতন্ত্র রয়েছে, কিন্তু এই যে একনায়কতন্ত্র, এই একনায়কতন্ত্র কিন্তু বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, একনায়কতন্ত্র বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য নয়। পরবর্তী প্রশ্নে আমরা যাই। জাতীয় সংসদে কোরামের জন্য কতজন সদস্য প্রয়োজন? কোরাম কি? কোরাম হচ্ছে ন্যূনতম সদস্য, যেই ন্যূনতম সদস্য হলে মূলত একটা জাতীয় সংসদ চলবে। অর্থাৎ বাংলাদেশের সংবিধানের মূলত বাংলাদেশের সংসদ সদস্য কতজন? বাংলাদেশের সংসদ সদস্য হচ্ছে মূলত 350 জন। ঠিক আছে, যার মধ্যে 300 জন মূলত নির্বাচিত, 300 জন থাকে নির্বাচিত এবং 50 জন থাকে মহিলা আসন। সংরক্ষিত মহিলা আসন থাকে 50টি, 50 জন মহিলা আসন। এই যে 350 জন রয়েছে, এই 350 জনের ভিতরে কোরাম হওয়ার জন্য, অর্থাৎ যদি ন্যূনতম 60 জন সদস্য না হয়, যদি 60 জন সদস্য না হয় তাহলে কিন্তু বাংলাদেশের যে আইনসভা, এই আইনসভার কিন্তু মূলত স্থগিত ঘোষণা করবে। অর্থাৎ আইনসভা চলার জন্য বা আইনসভার যে মূলত বসার জন্য, এই আইনসভা বসার জন্য মূলত 60 জন সদস্য হতে হবে। এই 60 জন সদস্যকে বলা হয় কোরাম। এবং এই 60 জন সদস্য যদি না হয় তাহলে মূলত যে আইনসভার যে কার্যক্রম, এই কার্যক্রম মূলত স্থগিত ঘোষণা করা হবে ওই দিনের জন্য। এবং এই যে কোরাম, এই কোরাম অনুষ্ঠিত হওয়ার জন্য 60 জন সদস্য প্রয়োজন। পরবর্তী প্রশ্নে আমরা যদি যাই, সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রিসভা গঠনে কার ভূমিকা মুখ্য? বাংলাদেশে কিন্তু সংসদীয় সরকার ব্যবস্থা রয়েছে। এখন তুমি যদি বাংলাদেশের ক্ষেত্রে তাকাও এই জিনিসগুলো বুঝতে আরও বেশি সুবিধা হবে। এই যে সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রিসভা গঠনে কার ভূমিকা মুখ্য, তুমি যদি বিগত সময়ের সরকারের কথা চিন্তা ভাবনা করো তাহলে কি দেখবে? বিগত সময়ের সরকারে দেখবে কি, বিগত সময়ের সরকারে দেখবে যে প্রধানমন্ত্রী কিন্তু একচ্ছত্র ক্ষমতা লাভ করেছিলেন। ঠিক আছে, এবং এই যে প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রীর নিকট কিন্তু অন্যান্য যে সকল মন্ত্রীরা রয়েছে তারা কিন্তু মূলত তাদের এই যে প্রধানমন্ত্রীর নিকট কিন্তু মুখিয়ে থাকতো ক্ষমতার জন্য। তো এই যে সংসদীয় সরকার ব্যবস্থা, এই সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রিসভা গঠনে প্রধানমন্ত্রীর ভূমিকা মুখ্য। প্রধানমন্ত্রী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রিসভা গঠনে। কে কোন মন্ত্রণালয়ে নিবে, কে পাট মন্ত্রণালয়ে যাবে, কে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রধান হবে, কে পররাষ্ট্র প্রধান হবে, কে কৃষি মন্ত্রণালয়ের প্রধান হবে, কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হবে, এই জিনিসগুলো কিন্তু প্রধানমন্ত্রী তার দলের মধ্যে ভাগ করে দেন। অর্থাৎ সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রিসভা গঠনে প্রধানমন্ত্রীর ভূমিকা মুখ্য। এবং এখানে যে রাষ্ট্রপতি রয়েছেন সংসদীয় সরকার ব্যবস্থায়, তিনি অনেকটা পুতুল, মানে তিনি হলেন গিয়ে প্রধানমন্ত্রীর পুতুল এবং প্রধানমন্ত্রী যা বলেন তিনি মূলত তাই করে থাকেন। এজন্য সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতিকে বলা হয় নিয়মতান্ত্রিক প্রধান। রাষ্ট্রপতিকে কি বলা হয়? রাষ্ট্রপতিকে বলা হয় নিয়মতান্ত্রিক প্রধান। সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতিকে বলা হয় নিয়মতান্ত্রিক প্রধান। পরবর্তী প্রশ্নে আমরা যদি যাই, ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ কোন অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য? এই যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় আমরা দেখি যে সম্পদের যে মালিকানা, এই সম্পদের মালিকানা কিন্তু ব্যক্তিগত উদ্যোগে থাকে। অপরদিকে এই যে সমাজতান্ত্রিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় দেখি যে সম্পদ রয়েছে, এই সম্পদের মালিকানায় থাকে মূলত রাষ্ট্র। এবং এই যে মিশ্র অর্থব্যবস্থা, এই মিশ্র অর্থব্যবস্থায় কি হয়? মিশ্র অর্থব্যবস্থায় দুইটা মিক্স থাকে, অর্থাৎ সম্পদের মালিক ব্যক্তিও হতে পারে অথবা রাষ্ট্রও হতে পারে, অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সরকার এবং বেসরকারি অংশীদারিত্ব কিন্তু এই মিশ্র অর্থব্যবস্থায় থাকে। অপরদিকে এই যে নির্দেশমূলক অর্থব্যবস্থা, নির্দেশমূলক অর্থব্যবস্থা হচ্ছে মূলত সমাজতান্ত্রিক অর্থব্যবস্থারই অপর নাম। সুতরাং এই যে ব্যক্তিগত উদ্যোগ এবং সামাজিক উদ্যোগ, এই দুটি কিন্তু থাকে মূলত মিশ্র অর্থব্যবস্থায়। মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগ এবং সামাজিক উদ্যোগ দুটি লক্ষ্য করা যায়। আমরা যদি একটু ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো একটু দেখার চেষ্টা করি। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা থাকে,
স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা থাকে। এটা কি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হচ্ছে, ধরো তুমি আমাদের বাজারের কথা চিন্তা করো, তুমি যখন বাজারে যাও, বাজারে ধরো তোমাকে আলুর জন্য বললো যে আলুর দাম 30 টাকা, তখন তুমি কি বলবে? তুমি বলবে যে 20 টাকা। এই যে বাজারে ক্রেতা বিক্রেতা দর কষাকষির মাধ্যমে যেই দামটা নির্ধারিত হয় সেটাই হচ্ছে মূলত স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। অবাধ প্রতিযোগিতা থাকে এখানে, যেহেতু অনেকগুলো ফার্ম থাকে, অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান থাকে, বিভিন্ন রকমের, ধরো সাবানের, তুমি একটা সাবান কিনবে, বিভিন্ন রকমের সাবানের প্রতিষ্ঠান রয়েছে, তোমার যেটা ভালো লাগে সেটা তুমি কিনতে পারবে। এবং যার কারণে কি হয়, এই যে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে, এই কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা বিরাজ করে যে আমাকে ভালো ভালো মানের পণ্য দিতে হবে, গুণ যেটা রয়েছে গুণ ভালো রাখতে হবে পণ্যের, না হলে কিন্তু আমি বাজার থেকে আউট হয়ে যাব, কেউ আমাকে কিনবে না। সুতরাং এই যে অবাধ প্রতিযোগিতা কিন্তু ধনতান্ত্রিক অর্থব্যবস্থা থাকে। এটা একটু রিপিট হয়ে গেছে, এটা একটু আমি কেটে দিলাম, ঠিক আছে। পরবর্তীতে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কি? সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য সম্পদের রাষ্ট্রীয় মালিকানা। এখানে কোনো অবাধ প্রতিযোগিতার অনুপস্থিতি, যেহেতু এই যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় রাষ্ট্র সব কিছু কন্ট্রোল করে থাকে, তাই এখানে একাধিক কিন্তু কোনো প্রতিষ্ঠান থাকে না। সাবানের প্রতিষ্ঠান একটাই থাকবে। অপরদিকে তেলের প্রতিষ্ঠান রাষ্ট্র কর্তৃক নির্ধারিত একটি প্রতিষ্ঠানই থাকবে। এবং এখানে কিন্তু অবাধ প্রতিযোগিতা লক্ষ্য করা যায় না। ব্যক্তিগত মুনাফার অনুপস্থিতি। এই যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, এখানে কি হয়, রাষ্ট্র সবাইকে তার যে দায়িত্ব রয়েছে, তার যে স্কিল রয়েছে, দক্ষতা রয়েছে, এর উপর ভিত্তি করে ভাগ করে দেয় যে আপনি এতটুকু স্কিল, আপনি এই কাজটা করবেন। যার কারণে কি হয় যে রাষ্ট্র যোগ্যতা অনুযায়ী তাদেরকে যে মজুরি দিয়ে থাকে, এবং এখানে কিন্তু ব্যক্তিগত কোনো মুনাফার উপস্থিতি লক্ষ্য করা যায় না। পরবর্তী প্রশ্নে আমরা যাই। এই প্রশ্নটি দিয়েছিলাম আমরা মূলত অর্থনীতি থেকে আমরা দেখেছিলাম যে অর্থনীতি থেকে প্রশ্ন থাকে, অর্থনীতির বিভিন্ন রকম অর্থব্যবস্থা, বাজার, পরবর্তীতে যে উপযোগ রয়েছে, চাহিদা, যোগান, এই জিনিসগুলো থেকে প্রশ্ন থাকে। এগুলো একটু ভালো করে তোমাকে দেখে যেতে হবে। শিক্ষকের সেবাদান কোন ধরনের উপযোগ? এই যে উপযোগ সাধারণত 5 বা 6 ধরনের হয়ে থাকে। উপযোগ সাধারণত 5 থেকে 6 ধরনের হয়ে থাকে। এক বইয়ে দেওয়া 5 ধরনের, আবার অন্য বইয়ে দেওয়া 6 ধরনের, মোটামুটি 5 বা 6 ধরনের হয়ে থাকে, ঠিক আছে। এখন এই যে শিক্ষকের সেবাদান, এটি কোন ধরনের উপযোগ? রূপগত উপযোগ কি? দ্রব্যের যে রূপ পরিবর্তন, এই রূপ পরিবর্তনের মাধ্যমে আমরা যেই উৎপাদনটা সৃষ্টি করি, বা আমরা যে উপযোগটা সৃষ্টি করি, বা অভাবের যে চাহিদা সেটা সৃষ্টি করি, সেটা হচ্ছে রূপগত উপযোগ। যেমন তুমি বন থেকে কাঠ সংগ্রহ করে কি করলে, ওই কাঠ দিয়ে তুমি ফার্নিচার বানালে, চেয়ার বানালে, টেবিল বানালে, অর্থাৎ কাঠের যে দামটা ছিল, তোমাকে কিন্তু ফার্নিচারের জন্য বেশি দাম দেওয়া হবে। এই যে উপযোগটা, অর্থাৎ দ্রব্যের রূপ পরিবর্তনের মাধ্যমে যেই উপযোগটা তুমি সৃষ্টি করো, সেটাকে বলা হচ্ছে রূপগত উপযোগ। সময়গত উপযোগ কি? তুমি ধরো তুমি ধান কিনলে, আজকে ধান কিনে কি করবে? ধান কিনে আজকে রেখে দিবে, এবং যখন ধানের অফ সিজন, অর্থাৎ ধান যখন মূলত রোপণ হয় না, বা ধান যখন বাজারে খুব শর্ট থাকে, পাওয়া যায় না, তখন যদি তুমি বিক্রি করো, তুমি একটু বেশি মুনাফা পাবে। এই যে উপযোগটা, এটা হচ্ছে সময়গত উপযোগ। স্থানগত উপযোগ কি? স্থানগত উপযোগ হচ্ছে, এই যে কাঠ দিয়ে বোঝাতে পারি যে যদি বনের ভিতরে কাঠ থাকে বা গাছ থাকে, সেটার কিন্তু কোনো মূল্য থাকে না। কিন্তু এই যে কাঠগুলো রয়েছে বা গাছগুলো রয়েছে, এগুলো তুমি যদি শহরে নিয়ে আসতে পারো, সেগুলো দিয়ে দামি দামি ফার্নিচার বানাতে পারো বা অন্যান্য আসবাবপত্র বানাতে পারো, তখন কিন্তু সেটার যে মূল্যমান, এই মূল্যমান কিন্তু বৃদ্ধি পায়। এটা হচ্ছে মূলত স্থানগত উপযোগ। অপরদিকে এই যে শিক্ষকের সেবাদান, ডাক্তারের সেবা, ইঞ্জিনিয়ারদের সেবা, এগুলো হচ্ছে মূলত সেবাগত উপযোগ। অর্থাৎ আমরা একটা সেবা প্রদান করি তোমাকে, এই সেবার বিনিময়ে তুমি আমাদেরকে যেই অর্থটি দাও, সেটি হচ্ছে মূলত সেবাগত উপযোগ। উপযোগের যে আরো 2 প্রকার, সেটা হচ্ছে মূলত মালিকানাগত উপযোগ হয়, মালিকানাগত উপযোগ, এবং এখানে হয় মূলত আরেকটি হয় রূপগত, সেবাগত, সময়গত, স্থানগত, মালিকানাগত, এবং হয় জ্ঞানগত উপযোগ। মালিকানাগত উপযোগ এবং জ্ঞানগত উপযোগ। মালিকানাগত উপযোগ কি? অর্থাৎ দ্রব্যের যে মালিকানা পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয়, সেটিকে মালিকানাগত উপযোগ বলা হয়। এবং জ্ঞানগত উপযোগ সৃষ্টি হয়, ধরো বই পড়ার মাধ্যমে, এটার মাধ্যমে মূলত জ্ঞানগত উপযোগ সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্নে আমরা যদি যাই, পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখার আকৃতি কিরূপ? এই যে পরিবর্তক দ্রব্য কি, ধরো যদি একটু গ্রাফে দেখানোর চেষ্টা করি, এখানে ধরলাম যে কফির দাম, এখানে ধরলাম যে চায়ের চাহিদা, ঠিক আছে। ধরো কফির দাম যখন 5 টাকা, তখন তুমি কতটুকু চা খাবে? তখন তুমি 5 একক পরিমাণ চা খাও। কিন্তু কফির দাম যদি বেড়ে যায় 10 টাকা হয়ে যায়,
কফির দাম যদি বেড়ে 10 টাকা হয়ে যায় তখন কি তুমি চা কম মানে চা কি এই 5 একক পরিমাণ খাবে নাকি বেশি খাবে? যেহেতু কফির দাম বেড়ে গিয়েছে তুমি কিন্তু এখন চায়ের পরিমাণ আরও বাড়বে, ঠিক আছে? এই যে একটা দ্রব্যের পরিবর্তে তুমি যে অপর একটি দ্রব্য ভোগ করো এটাই হচ্ছে মূলত পরিবর্তক দ্রব্য। এটি কি মূলত? এটি হচ্ছে মূলত পরিবর্তক দ্রব্য। যখন কফির দাম ছিল 5 টাকা তখন তুমি 5 একক পরিমাণ চা খেতে, কিন্তু কফির দাম যখন বেড়ে 10 টাকা হলো তখন কি তুমি কফি খাবে না, তখন কিন্তু তুমি শিফট হয়ে চায়ের দিকে এসে যাবে, তখন তুমি 10 একক পরিমাণ চা খাবে। সুতরাং এই যে এটাকে বলা হয় পরিবর্তক দ্রব্য, অর্থাৎ যখন একটা দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে যায় তখন তুমি সেই দ্রব্যটাকে বাদ দিয়ে দাও এবং অপর একটি দ্রব্যের প্রতি তুমি ঝুঁকে যাও। এই যে দ্রব্যটি, এই দ্রব্যকে বলা হয় পরিবর্তক দ্রব্য। এবং পরিবর্তক দ্রব্যের যে চাহিদা রেখা এটি সাধারণত অন্যান্য যে চাহিদা রেখা রয়েছে সেটি থেকে বিপরীত হয়। অর্থাৎ চাহিদা রেখা আমরা জানি কি যে চাহিদা রেখা সাধারণত যে মূলত কি হয় যে দাম বাড়লে চাহিদার পরিমাণ বাড়ে। ধরো 5 টাকা দাম, 5 টাকা দামে তুমি হলো গিয়ে 10 একক পরিমাণ চাহিদা বা 10 একক পরিমাণে কোনো একটি দ্রব্য ভোগ করতে। যখন দাম বেড়ে 10 টাকা হলো তখন তুমি কি করবে? তখন কিন্তু চাহিদার পরিমাণ কমিয়ে দিবে। চাহিদার পরিমাণ তুমি কি করবে? চাহিদার পরিমাণ কমিয়ে দিবে। একটু যদি ঠিক করে লিখি এটা, ধরো একটা দ্রব্যের দাম 10 টাকা, তখন তুমি কি করবে? তখন তুমি কিন্তু কম পরিমাণে ভোগ করবে, অর্থাৎ 5 একক ভোগ করবে। কিন্তু দ্রব্যের দাম বেড়ে দাম কমে 5 টাকা হয়ে গেল তখন কিন্তু তুমি সেটাকে বেশি পরিমাণে ভোগ করবে। অর্থাৎ চাহিদা রেখার যে মূলত চাহিদা রেখাটি এটি মূলত নিম্নগামী হয়, কিন্তু পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে কিন্তু চাহিদা রেখা মূলত ঊর্ধ্বগামী হয়। সুতরাং এই যে অপশনটি এটা হবে কি ডান দিকে ঊর্ধ্বগামী। পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা সাধারণত ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আমি যদি আরেকবার রিপিট করি, ধরো কফির দাম কত টাকা? কফির দাম 5 টাকা। তখন তুমি কি খেতে? তখন তুমি 5 একক পরিমাণ চা খেতে। কিন্তু কফির দাম বেড়ে 10 টাকা হয়ে গেল তখন কি করবে? তুমি চায়ের প্রতি বেশি ঝুঁকে যাবে, অর্থাৎ চা তখন বেশি পরিমাণে ভোগ করবে যেহেতু কফি তোমার নাগালের বাইরে চলে গিয়েছে। অর্থাৎ এই যে পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা সাধারণত ডান দিকে ঊর্ধ্বগামী হয়। অপরদিকে নর্মাল যে চাহিদা রেখা আমরা যদি দেখি, ধরো 5 টাকা একটা দ্রব্য, তখন তুমি বেশি পরিমাণে ভোগ করো, যে 10 একক ভোগ করো। কিন্তু দাম বেড়ে যদি 10 একক হয়ে যায় তখন তুমি ভোগ করো কত? 5 একক। অর্থাৎ নর্মাল যে চাহিদা রেখা এটি মূলত ডান দিকে নিম্নগামী হয়, অর্থাৎ পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী এবং নর্মাল চাহিদা রেখা সাধারণত ডান দিকে নিম্নগামী হয়। সুতরাং এটার উত্তর হয়েছে ডান দিকে ঊর্ধ্বগামী। এই যে পরিবর্তক দ্রব্য, পরবর্তীতে রয়েছে যে পরিপূরক দ্রব্য, এই জিনিসগুলোর চাহিদা রেখাগুলো একটু দেখে যেতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। পরবর্তী প্রশ্নে আমরা যাই, উৎপাদনের চিরস্থায়ী উপাদান কোনটি? আমরা জানি যে উৎপাদনের উপকরণ মূলত 4টি। কতটি? উৎপাদনের উপকরণ মূলত 4টি এখানে দেওয়া রয়েছে: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, ঠিক আছে? এখানে আমাদের প্রশ্ন যে উৎপাদনের চিরস্থায়ী উপাদান কোনটি? এই যে শ্রম কিন্তু যে তোমাকে আজকে শ্রম দেয় সে কিন্তু মারাও যেতে পারে, অর্থাৎ এই যে শ্রম উৎপাদনের যে উপকরণটি এটি কিন্তু চিরস্থায়ী নয়। মূলধন যে রয়েছে, মূলধনও কিন্তু চিরস্থায়ী নয়। তুমি ব্যবসায় লস হতে পারে এবং মূলধন কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ মূলধন তুমি হারিয়ে ফেলতে পারো, ঠিক আছে? সংগঠনও কিন্তু চিরস্থায়ী নয়। কিন্তু এই যে উৎপাদনের ভূমি, ধরো তুমি 2 লক্ষ টাকা দিয়ে 5% ভূমি কিনে ফেলেছো, এখন কি হবে? মানে নর্মাল পরিস্থিতিতে কিন্তু তুমি আর এই যে ভূমি, এই ভূমি কিন্তু হারাবে না, অর্থাৎ উৎপাদনের চিরস্থায়ী উপাদান হচ্ছে মূলত ভূমি। অপরদিকে এই যে শ্রমকে বলা হয় উৎপাদনের জীবন্ত উপাদান। উৎপাদনের জীবন্ত উপাদান বলা হয় শ্রমকে। উৎপাদনের জীবন্ত উপাদান বলা হয় শ্রমকে। এবং এই যে মূলধনকে বলা হয় উৎপাদনের উৎপাদিত উপাদান। মূলধনকে বলা হয় উৎপাদনের উৎপাদিত উপাদান কি? অর্থাৎ এই যে মূলধন, ধরো তুমি 2 লক্ষ টাকা দিয়ে একটা মেশিন কিনেছো, এই মেশিন কি করবে? এই মেশিন কিন্তু বারবার তোমাকে উৎপাদন কাজে সহায়তা করবে। এমন না যে 2 লক্ষ টাকা দিয়ে তুমি একটা মেশিন কিনেছো সেটি আর ব্যবহার করবে না, এমন কিন্তু না। এই যে মূলধন, এই মূলধনকে এই জন্য বলা হয় উৎপাদিত উপাদান, অর্থাৎ এই যে মূলধন নামক যে আমাদের যে আমাদের উৎপাদনের উপকরণ রয়েছে, এটি আমাদেরকে উৎপাদন কাজে বারবার সহায়তা করে, এই জন্য একে বলা হয় উৎপাদনের উৎপাদিত উপাদান। এই জিনিসগুলো কিন্তু একটু দেখে যাবে, এগুলো খুবই বেসিক, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। পরবর্তীতে আমরা যদি যাই, মনোপলি বাজারের ক্ষেত্রে সত্য কোনটি? এই যে মনো শব্দের অর্থ হচ্ছে এক। মনো শব্দের অর্থ কি? মনো শব্দের অর্থ হচ্ছে এক। আর অপরদিকে এই যে পলি শব্দের অর্থ হচ্ছে বিক্রেতা। পলি শব্দের অর্থ কি? পলি শব্দের অর্থ হচ্ছে বিক্রেতা।
অর্থাৎ এই যে মনোপলি বাজারে থাকে কয়জন? একজন বিক্রেতা থাকে এবং বহু সংখ্যক ক্রেতা থাকে। এখন যদি তুমি অপশনের দিকে তাকাও যে একজন বিক্রেতা কোন জায়গায় থাকে, এই যে একজন বিক্রেতা এটা আছে, এটা আমরা রাখলাম। বহু সংখ্যক বিক্রেতা মনোপলি বাজারে থাকে না, মনোমানি এক, পলিমানি বিক্রেতা, মানে একজন বিক্রেতা থাকবে। ঠিক আছে, আচ্ছা একজন বিক্রেতা এটা আমরা রাখলাম অপশন হিসেবে। দুজন ক্রেতা, বহু সংখ্যক বিক্রেতা, এটা আমরা বাদ দিয়ে দিলাম। তো এই যে মনোপলি বাজারে থাকে একজন বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা থাকে। ঠিক আছে, তো একজন ক্রেতা মনোপলি বাজারে থাকে না, উত্তর হবে এটি। মনোপলি বাজারে বহু সংখ্যক ক্রেতা থাকে এবং একজন বিক্রেতা থাকে। বহু সংখ্যক ক্রেতা থাকে, একজন বিক্রেতা থাকে। বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, মনোপলি বাজার, ডুওপলি বাজার, ডুওপসনি বাজার, মনোপসনি বাজার, এই জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, এগুলো একটু ভালো করে দেখে যাবে। পরবর্তী প্রশ্নে আমরা যদি যাই, যে বাজারে ক্রেতার সংখ্যা মাত্র 2 জন তাকে কি বলে? আচ্ছা, এই যে বাজারের ক্ষেত্রে ক্রেতা বলা হয় মূলত সনি। ঠিক আছে, ক্রেতা মানে কি? ক্রেতা মানে হচ্ছে সনি। ক্রেতা মানে হচ্ছে সনি। তোমাকে বলছি কি যে বাজারে ক্রেতার সংখ্যা মাত্র 2 জন। আর 2 এর ইংরেজি কি? 2 এর ইংরেজি হচ্ছে মূলত ডুও। ঠিক আছে, 2 এর ইংরেজি মানে হচ্ছে ডুও। 2 এর ইংরেজি হচ্ছে ডুও। সুতরাং এই যে ডুওপসনি বাজারে কি থাকে? ডুওপসনি বাজারে সাধারণত 2 জন ক্রেতা থাকে। এই যে ডুওপসনি, এটার উত্তর হবে, এটাই হবে উত্তর। কারণ কি? এই যে ডুওপসনি বাজারে সাধারণত 2 জন ক্রেতা থাকে। অপরদিকে এই যে মনোপলি, মনো শব্দের অর্থ হচ্ছে এক এবং পলি শব্দের অর্থ কি? বিক্রেতা, মানে যে বাজারে একজন বিক্রেতা থাকে, অসংখ্য ক্রেতা থাকে। ডুওপলি, ডুও মানে কি? ডুও মানে হচ্ছে 2 এবং পলি শব্দের অর্থ হচ্ছে বিক্রেতা, অর্থাৎ যে বাজারে 2 জন বিক্রেতা থাকে এবং অসংখ্য ক্রেতা থাকে। মনোপসনি মানে কি? মনো হচ্ছে এক এবং সনি শব্দের অর্থ হচ্ছে ক্রেতা, অর্থাৎ যে বাজারে একজন ক্রেতা থাকে এবং অসংখ্য বিক্রেতা থাকে তাকে বলা হয় মনোপসনি। ঠিক আছে, অপরদিকে এই যে ডুওপসনি মানে হচ্ছে 2 জন ক্রেতা থাকে। 2 জন ক্রেতা থাকবে যে বাজারে এবং অসংখ্য বিক্রেতা থাকবে, তাকে বলা হয় মূলত ডুওপসনি বাজার। এরকম বাজার কিরকম হতে পারে? ধরো যে ডুওপসনি বাজার হতে পারে যে আখের বাজার, অর্থাৎ একটা গ্রামের ভিতরে শুধুমাত্র 2টি মূলত প্রতিষ্ঠান রয়েছে যারা কৃষকের কাছ থেকে আখ কিনে, অর্থাৎ এই যে বাজারটি, এই বাজারটি হচ্ছে ডুওপসনি বাজার, অর্থাৎ 2 জন ক্রেতা থাকে কিন্তু কৃষক মূলত অনেকজন। ঠিক আছে, এই যে বাজারগুলো থেকে, বাজারগুলোর টার্ম থেকে প্রশ্ন আসতে পারে, এগুলো একটু ভালো করে দেখে যেও। পরবর্তী প্রশ্নে আমরা যাই, বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনগুলো? তেল, গ্যাস, চামড়া। এই যে চামড়া শিল্পে বাংলাদেশ এগিয়ে ছিল, কিন্তু রিসেন্টলি বাংলাদেশ কিন্তু চামড়া শিল্পে একদম মুখ থুবড়ে পড়েছে, সুতরাং চামড়া হবে না। গ্যাস, কয়লা ও লৌহ, বাংলাদেশ লৌহ শিল্পে কিন্তু একদমই বাংলাদেশ নেই, জায়গা নেই কোনো লৌহ শিল্পে, সুতরাং এটাও হবে না। তেল, কয়লা ও মৎস্য, বাংলাদেশ তেল শিল্পে এগিয়ে আছে, কয়লার দিক দিয়ে এগিয়ে আছে, কিন্তু মৎস্য শিল্পে যদিও এগিয়ে আছে বাট খুব বেশি একটা ভালো পর্যায়ে কিন্তু নেই। কিন্তু এই যে তেল, গ্যাস, কয়লা, এই শিল্পে কিন্তু বাংলাদেশ মূলত এগিয়ে রয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় তেল পাওয়া যায়, গ্যাস পাওয়া যায়, পাশাপাশি কিন্তু বাংলাদেশের কয়লারও খনি রয়েছে। সুতরাং বাংলাদেশের প্রধান খনিজ সম্পদগুলো এগুলো হচ্ছে তেল, গ্যাস এবং কয়লা। পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, সর্বাধিক চা উৎপাদিত হয় কোন জেলায়? সর্বাধিক চা উৎপাদিত হয় কোন জেলায়? আমরা জানি যে সর্বাধিক চা বাগান রয়েছে মূলত মৌলভীবাজারে। সর্বাধিক চা বাগান মৌলভীবাজারে। সর্বাধিক চা বাগান রয়েছে বাংলাদেশের মৌলভীবাজারে, এবং এই যে মৌলভীবাজার, এই মৌলভীবাজারে কিন্তু সর্বাধিক চা উৎপাদন হয়। ঠিক আছে, কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু অপশনে মৌলভীবাজারই নেই, এজন্য কি হবে? এজন্য হবে কিন্তু সিলেট। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চা বাগান অবস্থিত সিলেটে, এবং সিলেটে কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ চা উৎপাদিত হয়, সবচেয়ে বেশি চা উৎপাদিত হয় মৌলভীবাজার। যেহেতু অপশনে মৌলভীবাজার নেই, সেহেতু কি হবে আমাদের উত্তর? সেহেতু হবে সিলেট। অপরদিকে এই যে পঞ্চগড়, এই পঞ্চগড়ে মূলত অর্গ্যানিক চা উৎপাদন হয়। পঞ্চগড়ে কি হয়? পঞ্চগড়ে মূলত অর্গানিক চা উৎপাদন হয়। প্রশ্ন আসতে পারে এভাবে যে অর্গানিক চা কোন জায়গায় উৎপাদন হয়? অর্গানিক চা উৎপাদন হয় মূলত পঞ্চগড়ে। ঠিক আছে, বাকি জিনিসগুলোর সাথে চায়ের সাথে অপশনগুলো যাচ্ছে না। আমরা পরবর্তী প্রশ্নে যাই, জ্যামিতিক হার কোনটি? একজন জনসংখ্যাবিদ ছিল যার নাম হচ্ছে মূলত ম্যালথাস। ঠিক আছে, ম্যালথাস। তিনি একটি তত্ত্ব দিয়েছেন জনসংখ্যা নিয়ে, যেটি মূলত ম্যালথাসীয় জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত, এবং তিনি বলেছেন যে এই যে আমাদের যে খাদ্য উৎপাদন,
এই খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে, খাদ্য উৎপাদন গাণিতিক হারে বাড়ে, খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে, খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। গাণিতিক হার বলতে কি বুঝিয়েছেন? গাণিতিক হার বলতে বুঝিয়েছেন যে 1 2 3 4 5 এইভাবে। অপরদিকে তিনি বলেছেন যে জনসংখ্যা, এই যে জনসংখ্যা, এই জনসংখ্যা বৃদ্ধি পায়, তিনি বুঝিয়েছেন যে জনসংখ্যা বৃদ্ধি পায় মূলত জ্যামিতিক হারে, জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। জ্যামিতিক হার বলতে তিনি কি বুঝিয়েছেন? জ্যামিতিক হার বলতে বুঝিয়েছেন 1 2 4 8, অর্থাৎ 1-এর সাথে 2 গুণ করলে 2, 2-এর সাথে যদি তুমি 2 গুণ করো 4, 4-এর সাথে 2 গুণ করলে 8, এই যে হারটা, এই হারকে বোঝানো হয় জ্যামিতিক হার হিসেবে। এবং তিনি বুঝিয়েছেন যে এই যে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে এবং জ্যামিতিক হারে বৃদ্ধি পায় মূলত জনসংখ্যা, এবং কোনো একটা দেশের জনসংখ্যা সাধারণত 25 বছর পর পর দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ ধরো বাংলাদেশের জনসংখ্যা আজকে 16 কোটি, 25 বছর পরে বাংলাদেশের জনসংখ্যা হবে 32 কোটি। এই তত্ত্বটি মূলত এই ম্যালথাস দিয়েছেন। জনসংখ্যা চ্যাপ্টারে ম্যালথাসের তত্ত্ব আছে, কাম্য জনসংখ্যা তত্ত্ব আছে জন ডাল্টনের। এই জিনিসগুলো একটু ভালো করে দেখে যাবে, ঠিক আছে? বিশেষ করে বেসিক যে তথ্যগুলো রয়েছে, যে জনসংখ্যা আদমশুমারি বলতে কি বোঝো, বা বাংলাদেশের কোন জেলা মূলত সবচেয়ে বেশি জনসংখ্যার ঘনত্বে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে, কোন জেলা মূলত মাথাপিছু আয়ের দিক থেকে এগিয়ে রয়েছে, বাংলাদেশের মাথাপিছু আয় কত, জনসংখ্যার ঘনত্ব কত, এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসতে পারে, এগুলো একটু ভালো করে দেখে যাবে। পরবর্তী প্রশ্নে আমরা যাই, ভূগোল শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? এই যে ভূগোল শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জিওগ্রাফি। ভূগোল শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জিওগ্রাফি, এবং এই জিওগ্রাফি শব্দটি এসেছে মূলত জিও শব্দ থেকে, জিও ও গ্রাফি শব্দ থেকে, জিও এবং গ্রাফি শব্দ থেকে মূলত এই জিওগ্রাফি শব্দটি এসেছে, যেখানে এই যে জিও শব্দের অর্থ হচ্ছে ভূ বা পৃথিবী। জিও শব্দের অর্থ কি? জিও শব্দের অর্থ হচ্ছে ভূ বা পৃথিবী, এবং গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। গ্রাফি শব্দের অর্থ কি? গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। সুতরাং জিওগ্রাফি মানে কি? জিওগ্রাফি মানে হচ্ছে পৃথিবীর বর্ণনা। এই যে ভূগোল শব্দটি, এই ভূগোল শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস, এবং তিনিই মূলত ভূগোলের জনক। তাকেই বলা হয় কি? ভূগোলের জনক। ভূগোলের জনকও বলা হয় প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিসকে, এবং তিনি এই ভূগোল শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। ভূগোল রিলেটেড বিভিন্ন তথ্য আছে, বিশেষ করে যে সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, সমুদ্র স্রোত, জোয়ার ভাটা, এই জিনিসগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবে। পরবর্তী প্রশ্নে, বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত? বদ্বীপ কি? বদ্বীপ মূলত এই যে দীর্ঘকাল নদী কিভাবে গঠিত হয়, নদী কিন্তু এই যে উপর অঞ্চল যেগুলো রয়েছে সেখান থেকে কাকর, কাদা, বালি এই জিনিসগুলো নিয়ে আসে, এবং নিয়ে আসার ফলে তারা পাশের যে অঞ্চলগুলো রয়েছে এই পাশের অঞ্চলে কিন্তু এই নদীবাহিত কাকর, কাদা, বালি এগুলো মূলত জমা করে। এই যে নদীর দীর্ঘকাল জমা পলি, কাদা, বালি এগুলো দীর্ঘকাল ধরে জমা করতে 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 কি করে, একটা এই যে বাংলা এই বয়ের মতো একটা আকৃতির দ্বীপের সৃষ্টি করে, যেটিকে মূলত বলা হয় বদ্বীপ, এবং ইংরেজিতে যেটিকে বলা হয় মূলত ডেল্টা। ইংরেজিতে যেটিকে বলা হয় ডেল্টা। এখন আমাদের প্রশ্ন আছে যে বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত? বাংলাদেশের যে দক্ষিণ পশ্চিমাঞ্চল অর্থাৎ সাতক্ষীরা, ঝিনাইদহ, ওই অঞ্চলে মূলত বাংলাদেশের বদ্বীপ অবস্থিত। পদ্মা, মেঘনা, যমুনা এই যে নদীগুলো রয়েছে এই নদীগুলোর কাকর, কাদা, বালি ইত্যাদি জমা হওয়ার ফলে কিন্তু বাংলাদেশের যে দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল এই অঞ্চলগুলোতে কিন্তু একটা বদ্বীপ বা এই যে বাংলা বর্ণ ডেল্টা, যে ডেল্টা রয়েছে বা ডেল্টা যে শব্দটি রয়েছে যেটি মূলত মানে বদ্বীপের মতো, মাত্রাহীন বয়ের মতো, এই বদ্বীপের কিন্তু সৃষ্টি করেছে বাংলাদেশের যে দক্ষিণ পশ্চিমাঞ্চল, এই দক্ষিণ পশ্চিমাঞ্চলে। পরবর্তী প্রশ্নে আমরা যাই, কমন হিউম্যান নিডস গ্রন্থের লেখক কে? এই যে প্রশ্নটি দেওয়া হয়েছে মূলত সমাজকর্ম থেকে। আমরা দেখেছিলাম সমাজকর্ম থেকে খুব বেশি একটা প্রশ্ন আসে না, তবুও তোমাদের টাচ দেওয়ার জন্য আমরা এই প্রশ্নটি দিয়েছি। এই যে কমন হিউম্যান নিডস, এই কমন হিউম্যান নিডস গ্রন্থটির লেখক হচ্ছেন মূলত শার্লট টাউলে। শার্লট টাউলে মূলত এই কমন হিউম্যান নিডস গ্রন্থের লেখক। এখানে তিনি কি করেছেন? এই গ্রন্থে তিনি যে মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে এই মৌলিক চাহিদাগুলো নিয়ে কথা বলেছেন, এবং এই যে চাহিদাগুলো মানুষের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য কতটা গুরুত্বপূর্ণ
এই জিনিসগুলো নিয়ে তিনি তার যে কমন হিউম্যান নিডস এই গ্রন্থে তিনি কথা বলেছেন, এবং এই যে ধারণাগুলো, এই ধারণাগুলো সমাজকর্মে মূলত আলোচিত হয়। খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই যে চাহিদাগুলো মানুষের মৌলমানবিক চাহিদা, এগুলো কিভাবে মানুষের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই জিনিসগুলো নিয়ে তিনি তার যে কমন হিউম্যান নিডস গ্রন্থ এখানে তিনি আলোচনা করেছেন। এটা মূলত সমাজকর্ম থেকে প্রশ্নটি দেওয়া হয়েছিল। সমাজকর্ম থেকে র্যাপো, ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। বেসিক তথ্যগুলো এই শেষ সময় এসে তোমরা দেখে যাও। পরবর্তী প্রশ্নে আমরা যাই, পৃথিবীর ভূত্বক কয়টি বৃহৎ প্লেট দ্বারা গঠিত? আমরা জানি যে এই যে আমাদের মাটির নিচে, এই মাটির নিচে কিন্তু বিভিন্ন প্লেট রয়েছে, এবং এই প্লেটগুলোর সংঘর্ষের ফলে কি হয়, এই প্লেটগুলোর প্রতিনিয়ত মুভমেন্ট হয়, এবং মুভমেন্টের কারণে যখন সংঘর্ষ হয় একে অপরের সাথে, তখন কিন্তু আমরা মূলত ভূমিকম্প দেখতে পাই। এই যে পৃথিবীর ভূত্বকে এই বা পৃথিবীর যে অশ্বমণ্ডলের নিচের দিকে, একদম এই নিচের দিকে কিন্তু মূলত 60টি প্লেট রয়েছে, 60টি বৃহৎ টেকটনিক প্লেট রয়েছে। এখন যদি আমরা এই 60টি প্লেট নিয়ে একটু পড়াশোনা করি, যে পৃথিবীর ভূত্বক বা লিথোস্ফিয়ারে মূলত 60টি প্রধান এবং বেশ কয়েকটি ছোট ছোট বা গৌণ টেকটনিক প্লেট দ্বারা গঠিত। এই প্রধান 60টি প্লেট হলো প্রশান্ত মহাসাগরীয় প্লেট, উত্তর আমেরিকান প্লেট, দক্ষিণ আমেরিকান প্লেট, ইউরেশিয়ান প্লেট, আফ্রিকান প্লেট এবং ইন্দো অস্ট্রেলিয়ান এবং অ্যান্টার্কটিক প্লেট। তোমাদের যে ভূগোলের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় এবং প্রথম পত্রের যে তৃতীয় অধ্যায় রয়েছে, সেখানে এই যে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এই জিনিসগুলো নিয়ে আলোচনা আছে, সুনামি নিয়ে আলোচনা আছে। এই জিনিসগুলোর যে বেসিক তথ্য অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নগুলো, এগুলো একটু ভালো করে তোমরা দেখে যেও। পরবর্তী প্রশ্নে, বায়ুতে অক্সিজেনের শতকরা হার কত? আমরা জানি যে এই যে বায়ুতে মূলত দুইটি গ্যাস রয়েছে, এই দুইটি গ্যাসের উপস্থিতি মূলত প্রায় 99%, এবং বায়ুতে নাইট্রোজেনের হার সাধারণত 70.21%। 70.21%। নাইট্রোজেনের হার বায়ুতে মূলত 70.21% এবং 70.21% মূলত নাইট্রোজেনের হার, এবং অক্সিজেনের হার সাধারণত 20.71%, সাধারণত 21% ধরা হয়। ঠিক আছে, রাউন্ড ফিগারে 21% ধরা হয়, এবং এই যে শতকরা হার, এটা তোমরা দেখবে যে এক এক বই এক এক রকম দেওয়া। ঠিক আছে, ওভারঅল ধরে নেওয়া হয় যে এটা মূলত 70% এবং ওইটা হচ্ছে মূলত 21%। ঠিক আছে, এটা একটু ভালো করে দেখবে। আচ্ছা, নাইট্রোজেনের যে হার, এটা মূলত 70% নয়, এটি মূলত 77%। ঠিক আছে, নাইট্রোজেনের হার মূলত 77%, এবং অক্সিজেনের হার হচ্ছে মূলত 21%। এই যে বায়ুমণ্ডলের যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এগুলো থেকে প্রশ্ন আসে, এগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবে। পরবর্তী প্রশ্নে, নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন কোন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়? নিরক্ষীয় অঞ্চল কোনগুলো? নিরক্ষীয় অঞ্চল হচ্ছে সূর্য যেখানে মূলত লম্বভাবে কিরণ দেয়, যে অঞ্চলে সূর্য একদম লম্বভাবে কিরণ দেয়, সেটা হচ্ছে মূলত নিরক্ষীয় অঞ্চল। এবং এই যে নিরক্ষীয় অঞ্চল, এই নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকালবেলা সাধারণত পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হতে লক্ষ্য করা যায়। পরিচলন প্রক্রিয়াটা কি, এটা যদি একটু ব্যাখ্যা করি, যে আমরা জানি যে বায়ু প্রবাহের একটি ধরন হচ্ছে, এটি সবসময় যে উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। যেহেতু এই যে নিরক্ষীয় অঞ্চলের দিকে সূর্য একদম লম্বভাবে কিরণ দেয়, যার কারণে কি হয়, এই অঞ্চলের যে বায়ু রয়েছে এটি মূলত হালকা হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায় এবং উপরের দিকে উঠে যায়। পরবর্তীতে কি হয়, এই অঞ্চলে মূলত নিম্নচাপের সৃষ্টি হয়। এই যে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়, এবং বায়ুর ধর্ম কি, বায়ু হচ্ছে সাধারণত উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। যার পরিপ্রেক্ষিতে কি হয়, উচ্চচাপ অঞ্চল থেকে এই যে বায়ুগুলো নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হতে থাকে, এবং এই উচ্চচাপ অঞ্চলের বায়ু এবং নিম্নচাপ অঞ্চলের বায়ু একসাথে মিলিত হয়ে যেই বৃষ্টিটি সৃষ্টি করে, সেটি হচ্ছে পরিচলন বৃষ্টি। এবং নিরক্ষীয় অঞ্চলে, অর্থাৎ যে মালয়েশিয়া রয়েছে, ইন্দোনেশিয়া, পরবর্তীতে রয়েছে শ্রীলঙ্কা, এই অঞ্চলগুলোতে কিন্তু প্রতিদিন বিকালবেলা এই পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টি হতে লক্ষ্য করা যায়। শৈলতক্ষেপ বৃষ্টিপাত কি? শৈলতক্ষেপ বৃষ্টিপাত হচ্ছে মূলত, লক্ষ্য করে যে এটা একটা পাহাড় ধরো, ঠিক আছে,
তো বায়ুগুলো যখন এই যে এই দিক থেকে আসতে থাকে, তো এখানে বায়ুগুলো জমা হয় এবং এই বায়ুগুলো কি করে এই পাহাড়ের অঞ্চল বেয়ে উপরে উঠতে থাকে। তখন এই বায়ুগুলো থেকে যে বৃষ্টিপাতটি হয়ে থাকে সেটিকে মূলত বলা হয় শৈলক্ষেপ বৃষ্টিপাত। অর্থাৎ শৈল বা পাহাড়ি অঞ্চলে পাহাড় দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে যে বৃষ্টিপাত হয়ে থাকে সেটিকে মূলত বলা হয় শৈলক্ষেপ বৃষ্টিপাত। ঠিক আছে, আমাদের এই যে প্রশ্নটি ছিল যে নাইট্রোজেনের হার হবে মূলত 78.02%। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, অনেক জিনিস মাথায় থাকে না। এটা হবে 78.02%। ঠিক আছে, এবং অক্সিজেনের হার সাধারণত 20.71% এবং রাউন্ড ফিগারে 21% ধরা হয়ে থাকে। এখন আমরা যদি নিরক্ষীয় অঞ্চলের এই যে পরিচলন বৃষ্টিপাত এটা নিয়ে একটু পড়াশোনা করি। নিরক্ষীয় অঞ্চলে সূর্যের কিরণ লম্বভাবে পড়ায় ভূমি ও বায়ু দ্রুত উত্তপ্ত হয়। উত্তপ্ত বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। উপরে উঠে বায়ু শীতল হলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে এবং মেঘ ভারী হলে স্বল্প সময়ের মধ্যে তীব্র বৃষ্টিপাত ঘটে। এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত সাধারণত পরিচলনজনিত বৃষ্টিপাত। অনেক সময় এরকমভাবে প্রশ্ন আসে যে পরিচলন বৃষ্টিপাত সাধারণত কোন অঞ্চলে হয়ে থাকে? উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। পরবর্তী প্রশ্নে আমরা যদি যাই, বাংলাদেশের চট্টগ্রামে কি ধরনের বৃষ্টিপাত দেখা দেয়? বাংলাদেশের চট্টগ্রামে কি রয়েছে? বাংলাদেশের চট্টগ্রামে মূলত পাহাড় রয়েছে, ঠিক না? চট্টগ্রামে প্রচুর পরিমাণে পাহাড় রয়েছে। এই পাহাড়ের যে এই অংশটি, এই অংশকে বলা হয় প্রতিবাদ পার্শ্ব। প্রতিবাদ পার্শ্ব, ঠিক আছে? এই অংশকে কি বলা হয়? এই অংশকে বলা হয় প্রতিবাদ পার্শ্ব। যখন এই যে ক্লাউডগুলো বা মেঘগুলো এই অঞ্চলে এসে বাধাপ্রাপ্ত হয় পাহাড়ে, তখন এই যে অঞ্চলটিতে, এই অঞ্চলটিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, যেটি মূলত শৈল। আমরা জানি যে পাহাড়ের অপর নাম কি? শৈল। এই শৈল দ্বারা উৎক্ষিপ্ত হয়ে যে বৃষ্টিপাতটি হয় সেটি মূলত শৈলক্ষেপ বৃষ্টিপাত। সুতরাং বাংলাদেশের যে চট্টগ্রাম, এই চট্টগ্রামে মূলত পাহাড়ের কারণে যে বৃষ্টিপাতটি হয়ে থাকে সেটি হচ্ছে মূলত শৈলক্ষেপ বৃষ্টিপাত। পরবর্তী প্রশ্নে আমরা যদি যাই, HIV এর পূর্ণরূপ কি? আমরা জানি যে একটা রোগ আছে যেটা হচ্ছে এইডস নামে, ঠিক না? এইডস নামে। এইডস কি মূলত? এইডস হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। এই যে এইডস রোগটি হয়, এইডস রোগের ফলে কি হয়? আমাদের যে ইমিউন সিস্টেম কি? আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ সৃষ্টিকর্তা আমাদেরকে এমন একটা সিস্টেম দিয়ে তৈরি করেছে, আমাদের শরীরে যখন কোনো রোগ বাধা বাঁধে তখন কি হয়? আমরা ন্যাচারালি সেই রোগটাকে আমরা আমাদের যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটি দ্বারা আমরা প্রতিহত করার চেষ্টা করি। এই এইডস রোগ হলে কি হয়? এইডসের পূর্ণরূপটা তোমরা একটু দেখে যাবে, মোটামুটি এই জিনিসগুলোর সাথে সেম, আমি এই জন্য লিখলাম না। এই এইডস রোগ হলে মানুষের যে ইমিউন ক্ষমতা, অর্থাৎ মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা একদম নষ্ট হয়ে যায় এবং মানুষের যে ওজন ধীরে ধীরে কমতে থাকে। তো এই যে এইডস রোগটি যে ভাইরাসের ফলে হয় সেটি হচ্ছে মূলত HIV ভাইরাস। সেটি মূলত কিসের মাধ্যমে হয়? HIV ভাইরাসের মাধ্যমে হয়। এইডস হচ্ছে রোগের নাম এবং এইডস রোগটি যার মাধ্যমে হয় সেটি হচ্ছে মূলত HIV ভাইরাস। এখন জানতে চাওয়া হয়েছে যে HIV এর পূর্ণরূপ কি? HIV এর পূর্ণরূপ হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এখানে ইমিউন আছে, বানানটি ভুল, এটা হবে না। বানান এখানে ভুল, এটা যাচ্ছে না। ইমিউনো এটা ঠিক আছে, এটাও ভুল, ঠিক আছে? এখন আমরা যদি দেখি যে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এখানে ডেফিসিয়েন্সি বানানটা ভুল রয়েছে, সুতরাং উত্তর হবে সি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এই প্রশ্নটিও দেওয়া হয়েছে মূলত সমাজকর্ম থেকে, আবার পৌরনীতিতেও কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে আলোচনা আছে। যেই জিনিসগুলোর সংক্ষিপ্ত রূপ রয়েছে, এই সংক্ষিপ্ত রূপগুলো থেকে তোমাকে দেখে যেতে হবে জিডিপি এর পূর্ণরূপ কি, জিএনপি এর পূর্ণরূপ কি, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, এগুলো ভালো করে একটু দেখে যেতে হবে। পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, 2026 সালের 1 জানুয়ারি বুলগেরিয়া ইউরো গ্রহণের মাধ্যমে ইউরোজোনের কততম সদস্য হয়? ইউরোজোনটা কি? ইউরোজোন হচ্ছে মূলত যে সকল দেশ তাদের একক মুদ্রা হিসেবে ইউরোকে বেছে নিয়েছে সেগুলোকে মূলত ইউরোজোন বলা হয়। আমরা জানি যে এই যে বুলগেরিয়া 2026 সালের 1 জানুয়ারি তাদের দেশের মুদ্রা হিসেবে ইউরোকে বেছে নিয়েছে এবং এই বেছে নেওয়ার ফলে তারা ইউরোজোনের 21তম সদস্য হয়েছে। অর্থাৎ এই যে ইউরো মুদ্রাকে যারা নিজের দেশের মুদ্রা হিসেবে গ্রহণ করেছে, এই বুলগেরিয়া হচ্ছে 21তম সদস্য দেশ। এই প্রশ্নটি সাম্প্রতিক থেকে দেওয়া হয়েছিল। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর ভাষার নাম আচিক খুশিক? উপজাতি থেকে আমরা দেখেছিলাম যে প্রশ্ন আসে এবং সমাজবিজ্ঞান থেকে যদি প্রশ্ন আসে, উপজাতি একটা বাস্ট টপিক সমাজবিজ্ঞানের, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এখন আমাদের জানতে চাওয়া হয়েছে যে কোন ভাষাগোষ্ঠীর নাম হচ্ছে, কোন গোষ্ঠীর ভাষার নাম হচ্ছে আচিক খুশিক? এই যে ত্রিপুরাদের ভাষার নাম হচ্ছে ককবরক। ত্রিপুরাদের ভাষার নাম কি? ককবরক। সাঁওতালদের ভাষার নাম হচ্ছে মূলত সাঁওতালি।
সাঁওতালদের ভাষার নাম হচ্ছে মূলত সাঁওতালি। অপরদিকে এই যে ওরাও রয়েছে, ওরাওদের ভাষার নাম হয়েছে মূলত কুরুক। ওরাওদের ভাষার নাম কি? কুরুক। অপরদিকে এই যে গারো রয়েছে, এই গারোদের ভাষার নাম হচ্ছে আচিক খুশিক এবং গারোদের ভাষার নাম কিন্তু মানদিও। ঠিক আছে, এই দুইটি হচ্ছে মূলত গারোদের ভাষার নাম, আচিক খুশিক এবং মান্দি। উপজাতি নিয়ে যেই লেকচার হয়েছে, উপজাতির টপিকটা একটু ভালো করে দেখবে, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের বাইরে যেই উপজাতিগুলো বসবাস করে সেগুলো একটু দেখবে, উপজাতিদের ধর্মগুলো দেখবে, তাদের যে ধর্মীয় বিভিন্ন উৎসবগুলো রয়েছে, উৎসবগুলো থেকে প্রশ্ন আসতে পারে, এগুলো একটু ভালো করে দেখে যাবে। পরবর্তী প্রশ্নে, অর্থনীতিতে অদৃশ্য হাতের প্রবক্তা কে? অদৃশ্য হাত কি? অদৃশ্য হাত হচ্ছে মূলত স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যদি একটা বাজারে যাও, বাজারে কি হবে যে তুমি একটা দাম বলবে এবং বিক্রেতা যে রয়েছে সে একটা দাম বলবে, এবং মিডলে যে আসে বা দর কষাকষির মাধ্যমে যে দামটা নির্ধারিত হয় সেটাকে মূলত বলা হয় ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় অদৃশ্য হাত। এবং এই যে অদৃশ্য হাত, এই অদৃশ্য হাত সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ অদৃশ্য হাত সম্পর্কে মূলত ব্যাখ্যা দিয়েছেন, এবং অ্যাডাম স্মিথ কিন্তু একই সাথে অর্থনীতির জনক। পরবর্তী প্রশ্নে আমরা যাই, বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে? এই যে বাংলাদেশের সংবিধান, এই বাংলাদেশের সংবিধান মূলত প্রশ্নটি বলা হয়েছে বাংলাদেশের সংবিধান কে প্রথম হাতে লিখেছিলেন। আমরা জানি যে ডক্টর কামাল হোসেন সংবিধান প্রণয়ন করার জন্য যে 34 জন সদস্য প্রতিষ্ঠা করা হয়েছিল, এই কামাল হোসেন ছিলেন তার সভাপতি। অপরদিকে মোহাম্মদুল্লাহর সাথে সম্পর্ক নেই আব্দুর রৌফ। এই আব্দুর রৌফ হলেন সংবিধানের প্রথম হস্তলেখক, অর্থাৎ সংবিধানকে প্রথম হাতে লিখেছিলেন আব্দুর রৌফ। আব্দুর রৌফ প্রথম সংবিধানকে হাতে লিখেছিলেন। সংবিধানের এই যে লেখনীগুলো থেকে আমরা যদি একটু দেখি যে প্রথম যে হস্তলিখিত সংবিধানটি ছিল সেটি ছিল মূলত 93 পৃষ্ঠার, এবং এর লেখক ছিলেন মূলত শিল্পী আব্দুর রৌফ। শিল্পী আব্দুর রৌফ এর মূলত লেখক ছিলেন। এটিকে অঙ্গসজ্জা করেছিলেন শিল্পাচার্য জয়নুল আবিদিন, এবং সংবিধান পর্যালোচনায় প্রধান ভাষা বিশেষজ্ঞ ছিলেন কিন্তু ডক্টর আনিসুজ্জামান। ডক্টর আনিসুজ্জামান সংবিধানের যে লেখা হয়েছে এগুলো কোন ভাষায় লেখা হবে, প্রত্যেকটি ওয়ার্ড ঠিক আছে কিনা, এর জন্য তিনি এটি পর্যবেক্ষণ করেছিলেন। পরবর্তী প্রশ্নে আমরা যদি যাই, 8ম শতাব্দীতে নির্মিত শালবন বিহার কোথায়? এই যে শালবন বিহার, এই শালবন বিহার অবস্থিত মূলত কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে। কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে কিন্তু এই শালবন বিহার অবস্থিত। এই শালবন বিহার কে নির্মাণ করেছিলেন? শালবন বিহার নির্মাণ করেছিলেন দেব রাজবংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব। দেব রাজবংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব কিন্তু এই শালবন বিহার নির্মাণ করেছিলেন। আবারও বলছি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছ, কুমিল্লা রিলেটেড প্রত্নতাত্ত্বিক স্থানগুলো এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিলেটেড বিভিন্ন জিনিসগুলো তোমাকে দেখে যেতে হবে। পরবর্তীতে যদি যাই, COS এর পূর্ণরূপ কোনটি? এই যে COS এর মানে হচ্ছে মূলত চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি, বা বাংলায় একে বলা হয় দান সংগঠন সমিতি। দান সংগঠন সমিতি। এটা যদি আমি একটু প্রেক্ষাপটটা বর্ণনা করি, যাদের সমাজকর্ম নেই তাদের বুঝতে সহায়তা হবে। এই যে আমরা যে আগে দান করতাম, এই দানটা কি ছিল? এই দানটা ছিল মূলত বিক্ষিপ্ত, এবং আমরা জাস্ট ন্যায়বোধ থেকে যে দান করলে আমি পরকালে কিছু পেতে পারি, এই জিনিসগুলো থেকে আমরা মূলত দান করতাম। কিন্তু এই যে সংস্থাটি ছিল, যে দান সংগঠন সমিতি, এটি মূলত প্রথমবারের মতো ব্যাখ্যা করে যে আমরা যে দান করছি এটা শুধুমাত্র আমরা যে পরকালীন যে উদ্দেশ্য এর জন্য দান করছি না, আমরা যাতে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি, সমাজের প্রত্যেকটা মানুষের যাতে মৌলমানবিক চাহিদাগুলো পূরণ করতে পারি, এবং যে বিক্ষিপ্ত উপায়ে আমরা দান করছি এটা না করে আমরা যদি একত্রিত উপায়ে একটা পরিকল্পিত পদ্ধতিতে দান করি, তাহলে এটা সোসাইটিতে ভালো কাজে আসবে এবং সোসাইটির সকল মানুষের জন্য এটা বেনিফিশিয়াল হবে। এই যে দান সংগঠন সমিতি, এটি মূলত সমাজকর্মের যে বিকাশ, এই বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, এবং এর ইংরেজি হবে চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি। এখানে আছে কমিউনিটি অর্গানাইজেশন সোসাইটি, এটা হবে না। চ্যারিটি অপারেশনাল সোসাইটি, এটাও হবে না। কাউন্সিল অর্গানাইজেশন সোসাইটি হবে না, হবে চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি বা দান সংগঠন সমিতি, যেটাকে বাংলায় বলা হয়। পরবর্তী প্রশ্নে আমরা যদি যাই যে বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে, এবং 1911 সালের 12ই ডিসেম্বর। 1911 সালের 12ই ডিসেম্বর এই যে বঙ্গভঙ্গ, এই বঙ্গভঙ্গ কিন্তু রদ করা হয়। দিল্লিতে রাজা পঞ্চম জর্জের অভিষেক অনুষ্ঠানে কিন্তু এই বঙ্গভঙ্গ বাতিল করে দেওয়া হয় এবং আগের সিস্টেমে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ বাংলা প্রেসিডেন্সি মূলত এক থাকবে, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ এক হয়ে গিয়েছিল বঙ্গভঙ্গ রদ করার ফলে 1911 সালের 12ই ডিসেম্বর।
পরবর্তী প্রশ্নে আমরা যদি যাই, স্বল্প সংখ্যক বিক্রেতা কোন বাজারে থাকে? আমরা যদি শেষের দিক থেকে যাই, মনঃসনি, আমরা দেখেছিলাম যে সনি শব্দের অর্থ ক্রেতা আর মনো শব্দের অর্থ এক, অর্থাৎ যে বাজারে একজন ক্রেতা থাকে। এখানে প্রশ্ন করেছে স্বল্প সংখ্যক বিক্রেতা, সুতরাং এটা যাচ্ছে না। মনোপলি, মনোপলি কি? মনো শব্দের অর্থ এক আর পলি শব্দের অর্থ হচ্ছে মূলত বিক্রেতা, অর্থাৎ যে বাজারে একজন বিক্রেতা থাকে। মনঃসনি মানে হচ্ছে একজন ক্রেতা থাকবে, আর মনোপলি মানে হচ্ছে একজন বিক্রেতা থাকবে, সুতরাং এটাও যাচ্ছে না। আমাকে চেয়েছে স্বল্প সংখ্যক বিক্রেতা। ডুওপলি, ডুও শব্দের অর্থ আমরা দেখেছিলাম দুই, এবং পলি শব্দের অর্থ বিক্রেতা, অর্থাৎ দুইজন বিক্রেতা থাকে যে বাজারে, সুতরাং এটাও কিন্তু যাচ্ছে না। অপরদিকে এই যে অলিগোপলি বাজার, এই অলিগোপলি বাজারে কিন্তু স্বল্প সংখ্যক বিক্রেতা থাকে। এই বিক্রেতা সাধারণত দুইয়ের অধিক হয়ে থাকে এবং 10 জনের কম হয়ে থাকে, অর্থাৎ খুবই স্বল্প সংখ্যক বিক্রেতা থাকে এই অলিগোপলি বাজারে। আবারও বলছি, বাজার থেকে প্রশ্ন আসতে পারে, বাজার টপিকটা ভালো করে দেখে যাবে। পরবর্তী প্রশ্নে আমরা যাই যে কোনটি গিফেন দ্রব্য। ঠিক আছে, গিফেন দ্রব্য কি এটা যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। সাধারণ মানে একজন ছিলেন যে আইরিশ বিজ্ঞানী, তার নাম ছিল স্যার রবার্ট গিফেন। ঠিক আছে, তো তিনি একটা পর্যালোচনা করেন যে আইরিশ যে কৃষক ছিল তাদের ওপর। তিনি দেখলেন যে আমরা সাধারণত কি হয়, সাধারণত আমরা যেই পণ্যগুলো কিনে থাকি, আমাদের ধরো দ্রব্যের দাম বাড়লে আমাদের চাহিদার পরিমাণ কমে যায়, এবং দ্রব্যের দাম যখন কমে আমাদের চাহিদার পরিমাণ বেড়ে যায়। কিন্তু এই যে স্যার রবার্ট গিফেন, তিনি দেখলেন যে কিছু কিছু পণ্য রয়েছে আমাদের নিত্য প্রয়োজনীয়, যেগুলোতে দাম বাড়লেও কিন্তু আমাদের চাহিদার পরিমাণ একই থাকে। ধরো মোটা চাল, এই মোটা চালে কি হবে, যদি মোটা চালের দাম কিছুটা বেড়ে যায়, ধরো 50 টাকা থেকে 60 টাকা হলো, এবং চিকন চালের দাম তো আরও বেড়ে যাবে। এই মোটা চালের মানে চাহিদা কি আমাদের কমবে? কখনোই কমবে না। সমাজের যারা গরিব মানুষ আছে তারা কিন্তু এই মোটা চালই খাবে। সুতরাং গিফেন দ্রব্য হচ্ছে এমন এক ধরনের দ্রব্য, যেই দ্রব্যগুলোর ক্ষেত্রে এই যে আমাদের চাহিদা বিধি, যে দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে যায় এবং দাম কমলে চাহিদার পরিমাণ বেড়ে যায়, এটা কার্যকর না। অর্থাৎ গিফেন দ্রব্যের যে চাহিদা রেখা, এটাও ডান দিকের দিকে ঊর্ধ্বগামী। এবং এই গিফেন দ্রব্যগুলো কি? এই গিফেন দ্রব্যগুলো হচ্ছে আমাদের যে নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসগুলো রয়েছে। মোটা চাল হতে পারে, রিসেন্টলি গ্যাস সিলিন্ডার নিয়ে আলোচনা হচ্ছে। এই যে গ্যাস সিলিন্ডার আমরা যদি না নেই তাহলে কিন্তু আমরা চলতে পারবো না। সুতরাং এই যে দ্রব্যগুলো, যেগুলো নিকৃষ্ট পর্যায়ভুক্ত, এগুলোকে বলা হয় গিফেন দ্রব্য। এবং এই দ্রব্যগুলোর কিন্তু চাহিদা রেখা সাধারণ চাহিদা রেখা থেকে ব্যতিক্রম। ঠিক আছে, অর্থাৎ কি, এই যে এই দ্রব্যের চাহিদা রেখা, আমরা নর্মাল চাহিদা রেখা কি হয়, যে দ্রব্যের দাম যখন 5 টাকা ছিল, আমার চাহিদা ছিল 10 একক। ঠিক আছে, দ্রব্যের দাম বেড়ে 10 টাকা হয়েছে, আমার চাহিদা কিন্তু কমে যাবে, আমি 5 একক ভোগ করব। কিন্তু এই যে গিফেন দ্রব্য, এই গিফেন দ্রব্যগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম। ধরো মোটা চালের দাম ছিল 30 টাকা, আমি 10 পরিমাণ একক ভোগ করতাম। এখন কি হবে, যদি 50 টাকা হয় তাহলেও কিন্তু আমি 10 পরিমাণ এককই বা একটু বেশি ভোগ করব। এই যে গিফেন দ্রব্যগুলো, এই গিফেন দ্রব্যগুলোর যে চাহিদা রেখা, এটা সাধারণত ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এই জিনিসগুলোর ক্ষেত্রে নর্মাল যে চাহিদা রেখা, এই নর্মাল চাহিদা রেখা কিন্তু কার্যকর নয়। অপরদিকে একই রকম ভ্যাবলেন দ্রব্য, গিফেন দ্রব্য, ভ্যাবলেন দ্রব্য, পরিবর্তক দ্রব্য, পরিপূরক দ্রব্য, এই জিনিসগুলো একটু ভালো করে তুমি দেখে যাবে। ডাউট সলভে যদি বুঝতে না পারো, এগুলো তোমরা দিতে পারো। এখনও আমরা অ্যাক্টিভ আছি, আমরা ইনশাআল্লাহ শেষ দিন পর্যন্ত আমরা অ্যাক্টিভ থাকবো। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সর্বত্র দিবারাত্র সমান হয়। আচ্ছা, পৃথিবীর সর্বত্র দিবারাত্র সমান হয় আমরা জানি 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বরে। 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বরে সাধারণত পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয়। অপরদিকে এই যে 21শে জুন, 21শে জুন কি হয়? 21শে জুন হয় উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন। উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন হচ্ছে 21শে জুন। দীর্ঘতম দিন হচ্ছে 21শে জুন। উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন হচ্ছে এই যে 21শে জুন। অপরদিকে এই যে 22শে ডিসেম্বর, এই 22শে ডিসেম্বর হচ্ছে দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন। আমি এখানে শুধুমাত্র দক্ষিণ গোলার্ধ লিখলাম। ঠিক আছে, তোমরা একটু বুঝে নিও। দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন হচ্ছে মূলত 22শে ডিসেম্বর। এর মাধ্যমে আমরা যে 50টি প্রশ্ন সলভ করলাম। এখন আমরা যাব সেট 2তে। সেট 2তে আমরা আরও 50টি প্রশ্ন সলভ করব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কোন মাদককে গণবিধ্বংসী অস্ত্র হিসেবে ঘোষণা করেছেন? আমরা জানি যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি ডোনাল্ড ট্রাম্প, 47তম প্রেসিডেন্ট, তিনি ক্ষমতায় আসার পর থেকে সব কিছু একদম লণ্ডভণ্ড করে দিয়েছেন। এবং সম্প্রতি এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যে মাদক, এই মাদকের জন্য কিন্তু মাদকের নাম দিয়ে কিন্তু যে নিকোলাস মাদুরো, তাকে একদম তুলে নিয়ে গেছে। এবং সম্প্রতি তিনি এই যে মাদকের একটি ধরন, যেটার নাম হচ্ছে ফ্যান্টানিল,
ফ্যান্টানিলকে তিনি উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন বলে ঘোষণা দিয়েছেন। উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন বা গণবিধ্বংসী অস্ত্রগুলো কি? গণবিধ্বংসী অস্ত্র হচ্ছে এমন এক ধরনের অস্ত্র যেগুলো বৃহত্তর পরিসরে একদম সমাজকে ধ্বংস করে দিতে পারে। যেমন হতে পারে পারমাণবিক বোমা। যখন ইরাকের আলাপ আলোচনা হচ্ছিল যে সাদ্দাম হোসেন পারমাণবিক বোমা বানাচ্ছে, আমেরিকা কিন্তু ইরাকে ইনভেশন চালিয়ে সাদ্দাম হোসেনকে ধ্বংস করে একদম খুন করে দিয়েছে। তো পরবর্তীতে এই যে ফ্যান্টানিল নামক একটি মাদকদ্রব্য রয়েছে, এটিকে কিন্তু বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে গণবিধ্বংসী অস্ত্র বা উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন হিসেবে ঘোষণা করেছেন। এই যে ফ্যান্টানিল, এটা মূলত হচ্ছে একটা ব্যথানাশক, যেটি মূলত আমেরিকান সমাজে ব্যাপক পরিমাণে ছড়িয়ে গিয়েছে এবং প্রচুর পরিমাণে মানুষ এটা ব্যবহার করছে, এটার প্রতি আসক্ত হয়ে পড়ছে এবং এর জন্য কিন্তু মূলত মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছে এবং এর জন্য কিন্তু এটাকে গণবিধ্বংসী অস্ত্র হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে। পরবর্তী প্রশ্নে যদি যাই, তিউনিসিয়ার বিপ্লব কোন বিপ্লব নামে পরিচিত? নীলনদ বিপ্লব তো না। ওকে, এই যে সবুজ বিপ্লব, সবুজ বিপ্লব হচ্ছে মূলত কৃষক বিপ্লব বা কৃষিক্ষেত্রে বিপ্লব। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির বিকাশে যে বিপ্লবটি হয়েছিল সেটি মূলত সবুজ বিপ্লব নামে পরিচিত। অরেঞ্জ বিপ্লব হয়েছিল মূলত যে ইউক্রেন রয়েছে, ইউক্রেনে সাধারণত অরেঞ্জ বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। অপরদিকে এই যে জেসমিন বিপ্লব, এই জেসমিন বিপ্লব মূলত তিউনিসিয়ান বিপ্লব নামে পরিচিত। জেসমিন হচ্ছে মূলত তিউনিসিয়ার জাতীয় ফুল, এই তিউনিসিয়ার জাতীয় ফুল নিয়ে মূলত এই বিপ্লবটি অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে এই যে তিউনিসিয়া থেকে কিন্তু আরব বিপ্লবের সূচনা হয়েছিল এবং এই জেসমিন বিপ্লব হচ্ছে তিউনিসিয়ার বিপ্লব নামে পরিচিত। আমরা যদি একটু এই যে জেসমিন বিপ্লব বা তিউনিসিয়ার বিপ্লব, পরবর্তীতে রয়েছে যে আরব বসন্ত এবং সবুজ বিপ্লব, এগুলো নিয়ে একটু দেখার চেষ্টা করি। তিউনিসিয়ার জেসমিন বিপ্লব হলো 2010-11 সালে তিউনিসিয়ায় ঘটে যাওয়া গণ আন্দোলন, যা দারিদ্র্য, বেকারত্ব, দুর্নীতি ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে। এই আন্দোলনের ফলে ডিকটেটর প্রেসিডেন্ট বেন আলী ক্ষমতাচ্যুত হন এবং তিউনিসিয়ায় গণতন্ত্রের সূচনা হয়। তিউনিসিয়ার জেসমিন বিপ্লব আরব বসন্তের সূচনা বা প্রেরণা হিসেবে কাজ করে। অনেক সময় প্রশ্ন আসে যে আরব বসন্তের সূচনা বা প্রেরণা হিসেবে কাজ করেছে কোন বিপ্লব? তিউনিসিয়ার জেসমিন বিপ্লব। আরব বসন্ত হলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে গণতান্ত্রিক আন্দোলনের ঢেউ। এটা ছিল আমাদের যে জেসমিন বিপ্লব বা তিউনিসিয়ার বিপ্লব। এটা নিয়ে পরবর্তীতে যদি আমরা সবুজ বিপ্লব নিয়ে একটু দেখি, যে সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন হলো 1950 থেকে 1960-এর দশকে শুরু হওয়া একটি কৃষি বিপ্লব, যার মূল উদ্দেশ্য ছিল খাদ্য উৎপাদন বাড়ানো। সবুজ বিপ্লবের জনক হিসেবে পরিচিত হলেন ডক্টর নরম্যান ই বোরল্যাগ। তিনি উচ্চ ফলনশীল গম ও ধানের জাত উদ্ভাবনের মাধ্যমে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটান এবং খাদ্য উৎপাদন বহুগুণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অরেঞ্জ বিপ্লব, যেটা বলেছি যে ইউক্রেনে অনুষ্ঠিত হয়েছিল, অরেঞ্জ বিপ্লব 2004 থেকে 5 সালে ইউক্রেনে নির্বাচনী জালিয়াতি ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সংগঠিত গণ আন্দোলন। এই আন্দোলনের ফল হিসেবে নির্বাচন পুনরায় অনুষ্ঠিত হয় এবং ভিক্টর ইউনেস্কো প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। এই আন্দোলনের সময় প্রধান নেতা ভিক্টর ইউসেনকো এবং তার সমর্থকরা অরেঞ্জ বা কমলা রঙকে প্রতীক হিসেবে ব্যবহার করেন, তাই এই আন্দোলনটি অরেঞ্জ বিপ্লব নামে পরিচিত হয়। পরবর্তী প্রশ্নে আমরা যদি যাই, যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস কোন মন্ত্রণালয়ের অধীনে? বাংলাদেশের যে পরিসংখ্যান ব্যুরোটি রয়েছে, যেটি বাংলাদেশের যে বিভিন্ন রকমের যে পরিসংখ্যান বা বিশ্লেষণ, জনসংখ্যা নিয়ে বিশ্লেষণ, এই কাজগুলো করে থাকে, এই পরিসংখ্যান ব্যুরো মূলত পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে তারা মূলত কাজ করে থাকে। জাতীয় বিভিন্ন বিষয়াবলী থেকে প্রশ্ন আসতে পারে, এগুলো একটু দেখে যেতে হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন দল কোনটি? আমরা জানি যে খুব সম্প্রতি কিন্তু বাংলাদেশের যে 12তম বিপিএল বা বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এটি অনুষ্ঠিত হয়েছে এবং শেষও হয়ে গিয়েছে, এবং এই যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এর বর্তমান চ্যাম্পিয়ন দল হচ্ছে মূলত রাজশাহী ওয়ারিয়র্স। রাজশাহী ওয়ারিয়র্স মূলত বাংলাদেশের যে 12তম বিপিএল, এই 12তম বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন দল। তারা চট্টগ্রামকে হারিয়ে মূলত শিরোপা লাভ করে। পরবর্তী প্রশ্নে আমরা যদি যাই, যে G7 এর সদস্য নয় নিম্নের কোন দেশ? ঠিক আছে, প্রশ্নটা একটু খেয়াল করো। G7 এর সদস্য নয় নিম্নের কোন দেশ? G7 কি? G7 হচ্ছে বিশ্বের যে দেশগুলোর মূলত অর্থনীতি খুবই শক্তিশালী, সেই দেশগুলো মূলত G7 এর অংশ। G7 এ রয়েছে মূলত এখানে জাপান কিন্তু একমাত্র এশীয় দেশ যেটি G7 এর সদস্য। যুক্তরাজ্য G7 এর সদস্য, যুক্তরাষ্ট্র কিন্তু একই সাথে G7 এর সদস্য। কিন্তু এই যে চীন কিন্তু G7 এর সদস্য নয়। চীন কিন্তু G7 এর সদস্য নয়। G7 এর আরও কিছু যদি সদস্যের নাম বলি, কানাডা G7 এর সদস্য, ফ্রান্স G7 এর সদস্য,
পরবর্তীতে ইতালি G7-এর সদস্য। পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, জনসংখ্যা বৃদ্ধির জন্য কোনটির ওপর বিরূপ প্রভাব পড়ে না? জনসংখ্যা বৃদ্ধির জন্য জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ে, বাসস্থানের ওপরও বিরূপ প্রভাব পড়ে, আবাদযোগ্য জমির উপরও কিন্তু বিরূপ প্রভাব পড়ে, কিন্তু জনশক্তি রপ্তানি এটির ক্ষেত্রে কোনো বিরূপ প্রভাব পড়ে না। আমরা চাইলেই যে কোনো দেশে জনশক্তি রপ্তানি করতে পারি, এটার সাথে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির কোনো সম্পর্ক নেই, বা জনসংখ্যা বৃদ্ধির ফলে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কিন্তু কোনো বিরূপ প্রভাব পড়ে না। পরবর্তী প্রশ্নে E8 পৃথিবীর কোন ধরনের 8টি দেশকে নির্দেশ করে? E8 বলতে মূলত 60টি পরিবেশ দূষণকারী দেশ এবং একটি সংস্থাকে বোঝানো হয়। 60টি পরিবেশ দূষণকারী দেশ এবং একটি সংস্থাকে মূলত E8 দ্বারা বোঝানো হয়। আমরা যদি একটু দেখি, পরিবেশ দূষণকারী 60টি দেশ ও একটি সংস্থাকে একত্রে E8 বলা হয়। দেশসমূহ হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা অর্থাৎ ব্রিক্সভুক্ত 5টি দেশ, যুক্তরাষ্ট্র, জাপান এবং EU অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন। এই 8টি দেশ বিশ্ব গ্রিনহাউস গ্যাসের 70% প্রায় নির্গমন করে এবং গ্রিনহাউস নির্গমনে শীর্ষ দেশে রয়েছে চীন, পরবর্তীতে রয়েছে যুক্তরাষ্ট্র এবং তৃতীয় রয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, চতুর্থ রয়েছে ভারত। পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, কোনটি পরোক্ষ কর? কর সাধারণত দুই ধরনের হয়ে থাকে, এক হচ্ছে প্রত্যক্ষ কর এবং দুই হচ্ছে মূলত পরোক্ষ কর। প্রত্যক্ষ কর কি? প্রত্যক্ষ কর হচ্ছে যে করের বোঝা তোমার নিজেকে বহন করতে হয়, সেটি হচ্ছে মূলত প্রত্যক্ষ কর। এই দিক থেকে সম্পত্তি কর, আয় কর এবং মুনাফা কর, এই সবগুলো কর হচ্ছে মূলত প্রত্যক্ষ কর। অপরদিকে মূল্য সংযোজন কর বা ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটি 1991 সালে প্রণীত করা হয়েছে, এটি মূলত পরোক্ষ কর। অর্থাৎ ধরো একটা সাবানের কোম্পানি আছে বা অন্য কোনো কোম্পানি আছে, সে চাইলেই কিন্তু ধরো সরকার তার উপর ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, সে কি করবে? সে তার সাবানের পণ্যের দাম বাড়িয়ে দিবে এবং তার উপর যে ট্যাক্স আরোপ করেছে এটা তোমার উপর চাপিয়ে দিবে। এটা হচ্ছে মূলত পরোক্ষ কর, যেটি মূলত মূল্য সংযোজন কর। পরবর্তী প্রশ্নে, বাংলাদেশ সরকারের সবচেয়ে বেশি আয় করে কোন উৎস থেকে? বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি আয় করে থাকে মূলত মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে সবচেয়ে বেশি আয় করে থাকে। এখানে আবগারি শুল্ক অনেকে না জানতে পারো। আবগারি শুল্ক হচ্ছে মূলত ধরো একটি পণ্য আমাদের দেশে উৎপাদিত হয়েছে, সেই পণ্যের ওপর সরকার যে ট্যাক্স দেয় সেটি হচ্ছে মূলত আবগারি শুল্ক, এবং সরকার সবচেয়ে বেশি আয় করে থাকে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে। পরবর্তী প্রশ্নে, মুদ্রাস্ফীতির সময় কারা লাভবান হয়ে থাকে? এরকম একটা প্রশ্ন দেখা যায় সবসময় মুদ্রাস্ফীতি থেকে। মুদ্রাস্ফীতির কারণ কোনটি, মুদ্রাস্ফীতির প্রতিকারের উপায়, মুদ্রাস্ফীতিতে কারা লাভবান হয়, এরকম প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। মুদ্রাস্ফীতির সময় চাকরিজীবী ও নির্দিষ্ট আয়ের লোক যারা থাকে, যেহেতু তাদের বেতন বাড়ে না, কিন্তু তারা কিন্তু লাভবান হয় না, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। শ্রমিক শ্রেণী, স্বল্প আয়ের মানুষ, মুদ্রার দাম যেহেতু কমে যায়, তাদের বেতনও একই রকম থাকে এবং বাজারে যে পণ্যদ্রব্য তার যে দাম কিন্তু বেড়ে যায়, যার কারণে কিন্তু তারাও ক্ষতিগ্রস্ত হয়। ঋণদাতা গোষ্ঠী, ঋণদাতা কি? ঋণদাতা হচ্ছে যারা ঋণ দেয়। এই যে ঋণদাতা গোষ্ঠী, তারাও কিন্তু মুদ্রাস্ফীতির সময় ক্ষতিগ্রস্ত হয়। ধরো আমি তোমাকে 100 টাকা ঋণ দিলাম 5 বছর আগে, 5 বছর আগে 100 টাকা ঋণ দিয়েছি এবং 5 বছর পরে আজকে তুমি আমাকে ফেরত দিচ্ছ। 100 টাকার দাম 5 বছর আগে যা ছিল এখন কিন্তু সেম থাকবে না। সুতরাং এই যে ঋণদাতা যারা ঋণ দেয়, তারা কিন্তু মুদ্রাস্ফীতির সময় ক্ষতিগ্রস্ত হয়। অপরদিকে এই যে ব্যবসায়ী রয়েছে এবং শেয়ার বিনিয়োগকারী রয়েছে এবং ঋণ গ্রহীতা যারা রয়েছে, তারা কিন্তু মুদ্রাস্ফীতির সময় লাভবান হয়। ঋণ গ্রহীতা কিভাবে লাভবান হয়? ধরো তুমি 500 টাকা লোন নিয়েছো আমার কাছ থেকে 5 বছর আগে, 500 টাকার যে দাম ছিল 5 বছর আগে, এখন কিন্তু সেই দাম নেই, এজন্য কিন্তু ঋণ গ্রহীতারা লাভবান হয়। ব্যবসায়ীরা কিভাবে লাভবান হয়? ব্যবসায়ীরা সাধারণত লোনের ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে পারো, যে লোন তারা পূর্বে নিয়েছিল সেই সময় কিন্তু মুদ্রার মান বেশি ছিল, এখন যেহেতু মুদ্রার মান কম, তারা ফেরত দিয়ে দিতে পারে এবং এক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা লাভবান হয়। পরবর্তী প্রশ্নে, মুদ্রাস্ফীতি প্রতিকারের উপায় কোনটি? কিভাবে আমরা মুদ্রাস্ফীতি প্রতিকার করতে পারি? সরকারি ব্যয় বৃদ্ধি করা, ব্যয় বৃদ্ধির সাথে কিন্তু মুদ্রাস্ফীতির কোনো সম্পর্ক নেই। রপ্তানি বৃদ্ধি করা, রপ্তানি বৃদ্ধি করার মাধ্যমে মুদ্রাস্ফীতি কন্ট্রোল করা যায় না। উৎপাদন স্থির রেখে তো আরও যায় না, উৎপাদন স্থির রাখলে একটা দেশ চলতেই পারে না। অপরদিকে এই যে অর্থের যোগান, মুদ্রাস্ফীতির সবচেয়ে বড় কারণ হচ্ছে সরকার যখন অতিমাত্রায় মুদ্রা ছাপায় তখন মুদ্রাস্ফীতি দেখা দেয়। যখন সরকার অর্থের যোগানটা নিয়ন্ত্রণ করতে পারবে তখন কিন্তু মুদ্রাস্ফীতি দ্বারা প্রতিকার হবে। সুতরাং এই যে মুদ্রাস্ফীতি কীভাবে প্রতিকার করা যায়, এই রিলেটেড প্রশ্নগুলো তোমরা দেখে যাবা। কেন্দ্রীয় ব্যাংক কীভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে এবং সরকার কীভাবে নিয়ন্ত্রণ করতে পারে, এই জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, এগুলো দেখে যেতে হবে। পরবর্তী প্রশ্নে, কোনটি আদি সামাজিক প্রতিষ্ঠান? আমরা জানি যে আদি সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে মূলত পরিবার। আদি সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে মূলত পরিবার। পরবর্তী প্রশ্নে,
সোশ্যালজি শব্দটি প্রবর্তন করেন কে? আমরা দেখেছি যে সোশ্যালজি থেকে একটু কম প্রশ্ন আসে, তবে একটু দেখে যেতে হবে, এজন্য এই প্রশ্নটি দিয়েছি। সোশ্যালজি শব্দটির প্রবর্তন করেছেন অগাস্কত। অগাস্কত সোশ্যালজি শব্দটি প্রবর্তন করেন এবং তিনিই হচ্ছেন সমাজবিজ্ঞানের জনক। তিনি কিন্তু সমাজবিজ্ঞানের জনক। সমাজবিজ্ঞানের জনক হচ্ছেন অগাস্ট কত। সমাজবিজ্ঞানের জনকও কিন্তু তিনি। আমরা যদি একটু সোশ্যালজি শব্দটির উৎপত্তি দেখার চেষ্টা করি, সমাজবিজ্ঞান বা সোশ্যালজি শব্দটি প্রথম উদ্ভাবন করেন ফরাসি দার্শনিক অগাস্ট কত। এটি 1839 সালে তৈরি হয়। সমাজবিজ্ঞান শব্দটি দুটি ভাষার সমন্বয়ে গঠিত, ল্যাটিন শব্দ সোসাস যার অর্থ হচ্ছে সহচর, সমাজ বা সঙ্গী, এবং গ্রিক শব্দ লোগোস যার অর্থ হচ্ছে জ্ঞান বা অধ্যয়ন। সুতরাং সমাজবিজ্ঞান বলতে বোঝায় মূলত সমাজের যে বৈজ্ঞানিক ও যৌক্তিক অধ্যয়ন, সেটি হচ্ছে মূলত সমাজবিজ্ঞান। পরবর্তী প্রশ্নে, ভারতবর্ষে নিযুক্ত কোন গভর্নর জেনারেল আইন জারি করে সতীদাহ প্রথাকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেন? এই যে লর্ড ডালহৌসি মূলত সত্য বিলোপ নীতি প্রয়োগ করেছিলেন। সত্য বিলোপ নীতি প্রয়োগ করেছিলেন। এছাড়াও ভারতবর্ষের যে রেল যোগাযোগ এবং টেলিগ্রাফ ইত্যাদি ক্ষেত্রে কিন্তু লর্ড ডালহৌসি ভূমিকা পালন করেছিলেন। লর্ড ক্লাইভ আমরা দেখে আসছি তিনি দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন বাতিল করে দেন এবং পাঠশালা বন্দোবস্ত প্রবর্তন করেন। অপরদিকে এই যে লর্ড উইলিয়াম বেন্টিং তিনি কিন্তু আইন প্রণয়নের মাধ্যমে সতীদাহ প্রথাকে মূলত দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেছিলেন। পরবর্তী প্রশ্নে, র্যাপো কি? এই প্রশ্নটি দেওয়া হয়েছে মূলত সমাজকর্ম থেকে। র্যাপো কি? র্যাপো হচ্ছে মূলত সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে সমাজকর্মীর যে পেশাগত সম্পর্ক, সেটাকে মূলত র্যাপো বলা হয়। সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে সমাজকর্মীর যে পেশাগত সম্পর্ক, এটিকেই মূলত র্যাপো বলা হয়ে থাকে। সমাজকর্মীর সাথে মূলত সমাজকর্মী পেশাগত সম্পর্ক, সমাজকর্মীর সাথে, আচ্ছা এটা একটু রিপিট হয়ে গেছে, আমি যদি দেখি যে সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে সমাজকর্মীর সম্পর্ক, এটি হবে মূলত র্যাপো। সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে সমাজকর্মীর পেশাগত সম্পর্ক। আচ্ছা, এখানে অপশন একটাও সঠিক নেই দেখতে পাচ্ছি আমি। মূলত র্যাপো হচ্ছে যে সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে মূলত সমাজকর্মীর সম্পর্ক, সমাজকর্মীর পেশাগত সম্পর্ক, সমাজকর্মীর সাথে হবে না এখানে হবে মূলত সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে। এই অপশনটা তোমরা একটু কারেক্ট করে নিও। এটা হবে মূলত সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে। সমাজকর্মীর পেশাগত সম্পর্ক সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে সমাজকর্মীর যে পেশাগত সম্পর্ক, সেটিকেই মূলত র্যাপো বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নে আমরা যাই। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ক্ষেত্রে কর্মক্ষম জনসংখ্যা কত বছর বয়সের মধ্যে ধরা হয়? ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কি? আমরা জানি যে একটা দেশে নির্ভরশীল জনসংখ্যা থাকে। নির্ভরশীল জনসংখ্যা কারা? নির্ভরশীল জনসংখ্যা হচ্ছে যারা খুবই বাচ্চা, যারা কাজ করতে পারে না, বাবা মায়ের উপর নির্ভরশীল। আবার যারা বৃদ্ধ আছে তারা মূলত নির্ভরশীল জনসংখ্যা। অপরদিকে থাকে কর্মক্ষম জনসংখ্যা, যারা মূলত বিভিন্ন কাজগুলো করে থাকে। তো এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হচ্ছে মূলত যারা কর্মক্ষম, যারা কাজ করতে পারে, এদের বয়সকে তোমাদেরকে জানতে চাওয়া হয়েছে। এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা কর্মক্ষম যে জনসংখ্যা, এর বয়স মূলত ধরা হয় 15 থেকে 64 বছর পর্যন্ত। 15 থেকে 64 বছর পর্যন্ত যারা রয়েছে তারা মূলত কর্মক্ষম এবং তাদেরকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের আওতায় ধরা হয়। পরবর্তী প্রশ্নে, আইন হচ্ছে নিম্নতমের প্রতি ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃত্বের আদেশ। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে মূলত জন অস্টিনের। আমরা এটা দেখে আসছিলাম আমাদের স্লাইডে, আইন নিয়ে অনেক বিস্তারিত আলোচনা ছিল। জন অস্টিন এই উক্তিটি করেছিলেন যে আইন হচ্ছে মূলত সমাজের যে নিচু মানুষ আছে তাদের প্রতি, সমাজের যে উঁচু মানুষ আছে তাদের রাজনৈতিক কর্তৃত্বের আদেশ। পরবর্তী প্রশ্নে, বাংলাদেশ তথ্য অধিকার আইন কত সালে পাস হয়? বাংলাদেশের যে তথ্য অধিকার আইন, এটি পাস হয় মূলত 2009 সালে এবং এই আইনের মাধ্যমে তুমি যে কোনো মন্ত্রণালয় বা যে কোনো প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করতে পারবে তাদের যে আর্থিক স্বচ্ছতা এটা আছে কিনা এটা জানার জন্য। তোমার এই অধিকারটি প্রতিষ্ঠিত হয়েছে মূলত বাংলাদেশের যে তথ্য অধিকার আইন, এটির মাধ্যমে এবং এটি পাস হয় 2009 সালে। পরবর্তী প্রশ্নে, আইনের ব্যাখ্যা করে থাকে সরকারের কোন বিভাগ? ঠিক আছে, আইনের ব্যাখ্যা করে থাকে সরকারের কোন বিভাগ? এখানে আমি সুপ্রিম কোর্টটা কেটে এখানে জাতীয় সংসদ দিচ্ছি, না হলে দুটি উত্তরই সঠিক হবে।
সুপ্রিম কোর্ট এবং বিচার বিভাগ দুটি মূলত আইনের ব্যাখ্যা প্রদান করে থাকে। আমি এখানে জাতীয় সংসদ দিচ্ছি, ঠিক আছে। তো এই যে আইনের ব্যাখ্যা, আমরা জানি যে আইন বিভাগ যেটি রয়েছে, আইন বিভাগ মূলত আইন প্রণয়ন করে থাকে, আইন বিভাগ। অপরদিকে শাসন বিভাগ মূলত আইন বিভাগের প্রণীত আইনকে মূলত বাস্তবায়ন করে থাকে, এবং বিচার বিভাগ মূলত আইনের ব্যাখ্যা প্রদান করে থাকে এবং শাস্তি প্রদান করে থাকে। এবং এই বিচার বিভাগের যে সুপ্রিম কোর্ট রয়েছে এবং হাইকোর্ট রয়েছে, এটি মূলত আইনের ব্যাখ্যা প্রদান করে থাকে। উত্তর হবে বিচার বিভাগ। যদি বিচার বিভাগ না থেকে সুপ্রিম কোর্ট থাকতো তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট হতো। দুটি উত্তরই এখানে সঠিক, বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট দুটি উত্তরই এখানে সঠিক, এজন্য আমি চেঞ্জ করে জাতীয় সংসদ দিয়েছি। পরবর্তী প্রশ্নে, কোন অর্থনীতিবিদ সর্বপ্রথম ব্যষ্টিক ও সামষ্টিক শব্দ দুটি ব্যবহার করেন? ব্যষ্টিক অর্থনীতি মানে কি? ব্যষ্টিক অর্থনীতি মানে হচ্ছে মূলত মাইক্রো ইকোনমিক্স, এবং সামষ্টিক অর্থনীতি মানে হচ্ছে মূলত ম্যাক্রো ইকোনমিক্স। তো এই যে এই দুটি শব্দ ব্যবহার করেন নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক র্যাগনার ফ্রিস। তিনি সর্বপ্রথম এই যে অর্থনীতিকে দুই ভাগে ভাগ করেন, ব্যষ্টিক এবং সামষ্টিক। আমরা যদি একটু পড়াশোনা করি ব্যষ্টিক এবং সামষ্টিক নিয়ে, অর্থনীতির যে শাখায় অর্থব্যবস্থার ক্ষুদ্র ক্ষুদ্র একক, যেমন একজন ভোগকারী, একটি উৎপাদন প্রতিষ্ঠান, একটি শিল্প ইত্যাদির আচরণ বিশ্লেষণ করা হয়, তাকে বলা হয় মূলত ব্যষ্টিক অর্থনীতি। অর্থাৎ একজন ভোগকারী, একটি উৎপাদন প্রতিষ্ঠান, একটি শিল্প, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র খুবই ছোট আওতায় চিন্তা ভাবনা করা হয়, খুবই একদম ক্ষুদ্র পরিসরে চিন্তা ভাবনা করা হয়, সেটি মূলত ব্যষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক বা মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র, যেটি মাইক্রো শব্দটি মূলত গ্রিক শব্দ মিক্রোস থেকে উদ্বৃত্ত। ব্যষ্টিকের খুবই গুরুত্বপূর্ণ এটা যে ব্যষ্টিক শব্দটির ইংরাজি প্রতিশব্দ হচ্ছে মূলত মাইক্রো শব্দটি গ্রিক শব্দ মিক্রোস থেকে এসেছে। এখানে অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র দিক সম্পর্কে আলোকপাত করা হয়। অপরদিকে অর্থনীতির যে শাখায় অর্থব্যবস্থার সামগ্রিক দিক তথা মোট ভোগ ব্যয়, মোট বিনিয়োগ ব্যয় এবং জাতীয় আয় ইত্যাদি আলোচনা করা হয়, তাকে মূলত সামষ্টিক অর্থনীতি বলা হয়। সামষ্টিক বা ম্যাক্রো শব্দের অর্থ হলো বৃহৎ, এবং এই ম্যাক্রো শব্দটি এসেছে প্রাচীন গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে মূলত এই ম্যাক্রো শব্দটি এসেছে। এখানে অর্থনীতির সামগ্রিক দিকের ওপর আলোকপাত করা হয়। আমি যদি বেসিক একটু পার্থক্য বলি, যে ব্যষ্টিক অর্থনীতিতে সাধারণত একজন ভোগকারী নিয়ে আলোচনা হয়, এবং সামষ্টিক অর্থনীতিতে পুরো দেশের সকল ভোগকারী নিয়ে মূলত আলোচনা হয়ে থাকে। কোনটি সামষ্টিক অর্থনৈতিক চলক নয়? আচ্ছা, এই যে জাতীয় আয় কি হয়? পুরো দেশের মানুষের জাতীয় আয় নিয়ে আলোচনা করা হয়, সুতরাং এটি জাতীয় আয় মূলত সামষ্টিক অর্থনীতির আওতাভুক্ত। সাধারণ মূল্যস্তরে মূলত পুরো দেশের যে মূল্যস্তর কেমন, দ্রব্যের দাম কেমন, এটা নিয়ে আলোচনা করা হয়, এটাও কিন্তু সামষ্টিক অর্থনীতির আওতাভুক্ত। সামগ্রিক চাহিদা মানে কি? যে পুরো দেশের মানুষের চাহিদা, এটিও কিন্তু সামষ্টিক অর্থনীতির আওতাভুক্ত। কিন্তু এখানে যে একটি ফার্মের উৎপাদন মূলত ব্যষ্টিক অর্থনীতির আওতাভুক্ত। আমাদের প্রশ্ন ছিল কোনটি সামষ্টিক অর্থনৈতিক চলক নয়? উত্তর হবে একটি ফার্মের উৎপাদন, এটি মূলত ব্যষ্টিক অর্থনীতির আওতাভুক্ত। এর মাধ্যমে আমরা মোট 100টি প্রশ্ন সলভ করলাম। আমরা দেখার চেষ্টা করেছিলাম কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ অর্থনীতি, পৌরনীতি, ভূগোলের। আশা করি এই ক্লাসটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার আগে রিভিশন হিসেবে তোমাদের জন্য ফলপ্রসূ হবে। তোমাদের সাথে দেখা হবে অন্য ক্লাসে। শেষ পর্যন্ত স্কুল অফ এক্সেলেন্সের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।